যখন একজন নারীর প্রেমে পড়বেন, আপনি কিন্তু কেন তার প্রেমে পড়লেন এটা আপনি ভাববেন না। কিন্তু এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি ভাবিকে বা আপনার প্রেমিকাকে আপনি কি দেখে পছন্দ করলেন, তখন আপনি চিন্তা করে করে আসলে কি পয়েন্ট বের করবেন, অনেক পয়েন্ট চলে আসে। হ্যাঁ, আপনি হয়তো তখন বলবেন যে ওর কথাগুলো সুন্দর, ওর হাসিটা সুন্দর, ওর দেখতে সুন্দর, মনটা সুন্দর, কিন্তু এতদিন আপনি ভাবেননি। না, তো এই প্রেম হচ্ছে ওইরকমই যে প্রেমে আপনি পড়বেন কি, প্রেমে আপনি মানে পড়ে বসে আছেন, বিষয়টা এরকমই আর কি। আর মানে আমার বাচ্চাকে ফার্স্ট হতে হবে, সবাই মিলে যদি ফার্স্ট হয় তো সেকেন্ড কি হবে এটা আমি জানি না, কিন্তু আমার বাচ্চাকে ফার্স্ট হতে হবে। হ্যাঁ, আমার বউ, তার হচ্ছে সে আমার এই পাড়ায় আর যতগুলো বউ আছে তাদের মধ্যে চলনে বলনে পোশাকে আশাকে তার সবচেয়ে সেরা হতে হবে। রাখতে হবে। একজন যদি সবচেয়ে দামি একটা আইফোন ব্যবহার করে, তোমার তার চেয়ে বেশি দামের আইফোন ব্যবহার করতে হবে। এইটা করতে গিয়ে না আমার কাছে মনে হয় যে হতাশাটা সর্বগ্রাসী একটা চেহারা নিয়েছে। সব মিলাই 41টা চ্যানেল। হ্যাঁ 41টা 41টা। এখন 41টা কেন, 41-এর বেশি হোক, 141টা চ্যানেল হোক, 41 হোক, 41ই হোক, কিন্তু আমার পরিচিত কিছু মানুষ আছেন যারা নাটক করেন। তো এরকম মাঝে মাঝে হয়তো টিভি শুট করে দেখছি যে তাদের কোনো নাটক একটা দেখাচ্ছে, আমি হয়তো ফোন করেছি যে তোর নাটক দেখাচ্ছে বা ভাই আপনার নাটক দেখছি, উনি খুব বিস্মিত হয়ে বলছেন কোন চ্যানেল, কোন নাটক, সে নিজেও জানে না কয়টা করছে। হ্যাঁ, মানে কোয়ালিটি শেষ, কোয়ান্টিটি শুরু। রাইট। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আমি দেখছি, ফ্যামিলিগত মাদকাসক্ত, হ্যাঁ, বাবা মা হ্যাঁ, সন্তান, ফ্যামিলিগত মাদকাসক্ত, মানে এবং তারা জড়িত হয়ে যাচ্ছে, কারণ তার মাদকের চাহিদা পূরণের জন্য সে আবার মাদক ব্যবসায়ী হচ্ছে। প্রথম ছিল মাদক ইউজার, ব্যবহারকারী, মাদকাসক্ত, সেখান থেকে সে মাদক ব্যবসায়ী হয়ে যাচ্ছে, কারণ সে চিন্তা করতেছে মাদকের টাকা আনতে হবে তাকে। সেখান থেকে আবার দেখা গেছে যে বাবাটা আজকে মাদকাসক্ত সে কিন্তু টিনেজ বয়সে মাদকাসক্ত হয়েছে, সে তার ফ্যামিলি করছে, তার মাদকের বিরুদ্ধে বলার নৈতিকতা নেই, কারণ সে নিজেই তো মাদকাসক্ত, সে তার বাচ্চাকে কিভাবে মাদক থেকে ফিরাবে। তাহলে দেখা গেছে যে সে একটা সেফ কমফোর্ট জোন করার জন্য তার ফ্যামিলি অন্য সবাইকে ইনভাইট করছে, আসো বাবা জামাতের সহিত মাদক খাই। প্রাইম টক, কথার গভীরে সত্যের সন্ধানে। প্রেজেন্টেড বাই MBTV বাংলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, প্রাইম টকে স্বাগত। আজ আমাদের মাঝে আছেন এক সময়ের ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ও একজন সাহিত্যিক মনা, SM চন্দন ভাই। মূল আলোচনা তার কাছেই শুনবো, তার মুখ থেকেই তার পরিচিতি আমরা জানবো। তো আমরা চলে যাচ্ছি চন্দন ভাইয়ের কাছে। চন্দন ভাই কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চন্দন ভাই, অনেক বিষয় আপনার সাথে অফলাইনে কথা হচ্ছিল, তো যে বিষয়টা আসলে আমি দর্শকদের সাথে প্রথম আইডেন্টি করতে যাচ্ছি, আপনার লেখক সত্তাটা। আপনি ইতিমধ্যে দুটো বই লিখেছেন, এখান থেকে শুরু করি, তারপর আপনার বাল্যকালে যাব আমরা। তো আপনার লেখা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। জি ধন্যবাদ। আসলে আমার লেখালেখির শুরুটা হয়েছিল একদম ছোটবেলায়। আমার মা বাংলা সাহিত্যের ছাত্রী ছিলেন, যে কারণে দেখা যাচ্ছে কি যে আমাদের বাসায় আমার বাবাও বা আমার ভাই সবাই খুব পড়ুয়া, বাসায় প্রচুর বই ছিল, ছোটবেলা থেকে একটা সাহিত্যের পরিবেশ পেয়েছি, এবং কিভাবে কিভাবে যেন আমার ছোটবেলা থেকে টুকটাক লেখালেখির একটা অভ্যাস, একদম ছোটবেলা থেকে। আমার মা আবার আমার লেখাগুলো কারেকশন করে দিতেন। এইভাবে আমার বয়স যখন 7-8 বছর, তখন শিশু একাডেমির পত্রিকা, শিশু পত্রিকায় প্রথম আমার একটা ছড়া ছাপা হয়। এটা হচ্ছে আমার শুরু লেখালেখি। এরপরে যখন স্কুলে পড়ছি, ক্লাস 8-9, সেই সময় স্কুলের যে দেয়াল পত্রিকা, সে দেয়াল পত্রিকা প্রকাশনায় জড়িত ছিলাম। প্রতি বছরই একটা দুটো করে দেয়াল পত্রিকা বেরোতো। কলেজে এসে কলেজের বার্ষিকীতে লেখা, এবং তারপর যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন আসলে ঢাকার পত্রিকায় লেখার একটা চিন্তা মাথায় চলে আসলো, এবং লেখা পাঠাচ্ছি, ছাপায় না, পরে পাঠাতে পাঠাতে এক সময় ছাপানো শুরুও হলো। আচ্ছা, এভাবেই আর কি একটা সময়ে গিয়ে মোটামুটি লেখক হিসেবে আমার একটা প্রকাশ, আত্মস্বীকৃতি বলবো, আচ্ছা আচ্ছা, নিজেই নিজেকে স্বীকার করলাম যে আমি এখন লেখক, আমি কিছু পারি। হ্যাঁ। এবং সেখান থেকে আসলে অনেক পরে, যখন 2019 সাল বা 18 সাল, তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমার এই লেখাগুলো এক জায়গায় করে পাঠকের কাছে পৌঁছে দিতে পারলে ভালো হয়। কারণ আমি মূলত প্রবন্ধের বই আমার দুটোই। আচ্ছা, তা আমি লিখতাম বা লিখেছি হচ্ছে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের রাষ্ট্র, দেশ, সমাজ, ইতিহাস। তা আমার কাছে একটা পর্যায়ে মনে হলো যে আমি যত কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করছি, লিখছি, এগুলো যদি মানুষের কাছে আমি পৌঁছে দিতে না পারি,
পত্রিকার পাতায় তো আমরা জানি যে পত্রিকা আমরা নেই, কিছুদিন পরে আমরা হকারের কাছে বিক্রি করি, মানে কেজি দরে বিক্রি করে দিই। বাঙালিওয়ালার কাছে কেজি দরে বিক্রি করি। বই সাধারণত আমরা বিক্রি করি না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার এই লেখাগুলো যদি ধরে রাখতে হয় এবং মানুষের কাজে লাগাতে হয়, তাহলে বই আকারে ছাপানোটাই ভালো হবে। এ কারণে আমি তখন ঢাকায় একটা প্রকাশনা সংস্থার সাথে কথা বলি। তারা আমার সাথে যোগাযোগের মাধ্যমে একটা উদ্যোগ নেয় এবং আমার প্রথম বইটা ছিল নানা বর্ণের ভাবনা নামে একটা প্রবন্ধ গ্রন্থ, আচ্ছা। যেখানে 24টা প্রবন্ধ ছিল। হুম হুম। এটা 2019 সালে অমর একুশের গ্রন্থমেলায় বের হয়, ঢাকার জাতীয় সাহিত্য প্রকাশনী। আচ্ছা। দ্বিতীয় বইটা, এটা 21টা প্রবন্ধের সংকলন। এটা খুলনাতেই দ্রাবিড় প্রকাশন বের করেছে। এটা বছর দুয়েক আগে বেরিয়েছে, 2024 সালে জুলাই মাসে। হুম। অর্থাৎ তখন কিন্তু উত্তাল আন্দোলন চলছে দেশে, যে হাসিনা সরকারের শেষ সময়। ঠিক এই সময় এই 24-এ এই 24 রিসেন্টলি একদম আচ্ছা, আচ্ছা। বছর দুয়েক। মানে এটাকে ফার্স্ট বই আপনার? সেকেন্ড বই। আর ফার্স্ট বইটা কখন বের হলো? 19 সালে, 19 সালে। 2019 ফেব্রুয়ারি। তখনও তো একটা প্যান্ডেমিক পিরিয়ড ছিল আমাদের, করোনা। ওটার বছর খানেক পরে করোনাটা শুরু হলো। আচ্ছা, ওটার পরে করোনা শুরু। হ্যাঁ হ্যাঁ, ওটা 2019 আর করোনা শুরু হলো 2020 মানে রিসেন্ট টাইমে, কাছাকাছি টাইমে। হ্যাঁ। তো এই হচ্ছে আমার দুটো বই। আর একটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন, যেটা আপনার সাথে আমার একটু আগে কথা হচ্ছিল, যে কবিতার বই না কেন? কারণ এখানে আমি তো ইয়ে করি, কারণ আমাদের দেশে মনে হয় কি লেখক কিংবা লেখক মানে কবিতা লিখবে, গান লিখবে, কিন্তু প্রবন্ধ, যে আমি কিন্তু আবার প্রবন্ধ প্রেম, তখন কবিতা লিখতে পারি, ছন্দ আমার ভিতরে আসে না, আমি ভাব প্রকাশ করি প্রবন্ধে। তো এই জন্যই আমার আপনাদের প্রশ্নটা করা ছিল যে কবিতা না লিখে প্রবন্ধতে কেন আসলেন? এটা হচ্ছে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করা যায়, এটা আমিও শুরু করেছিলাম, যে যখন কেউ লেখালেখি শুরু করে অর্থাৎ হাতে খড়ি, তখন কিন্তু ছড়া কবিতা দিয়েই হয়। এটা সত্য। আমিও ওই যে বললাম শিশু পত্রিকা আমার ছড়া বেরিয়েছিল, কিন্তু বই বের করার ক্ষেত্রে আমি কবিতাকে প্রাধান্য দেইনি, কারণ কবিতা আমিও লিখি, এখনো লিখি, কিন্তু খুব কম। আর আমার কাছে মনে হয়েছে যে কবিতার পাঠক হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণী, যারা কবিতা পড়েন, বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করেন, তারা হচ্ছে কবিতার পাঠক। কিন্তু আমার লেখাটার ধরন আবার একটু অন্য, আমার পাঠক শ্রেণী আবার একটু আলাদা। আচ্ছা। কারণ আমি রাজনৈতিক মতাদর্শে একটু বাম ধারার মানুষ, যে কারণে আমার লেখার মধ্যে শ্রমিক শ্রেণী, কৃষক সমাজ, অসঙ্গতি, মেহনতি মানুষের যে জীবন, আমাদের দেশের ইতিহাস, এগুলো চলে আসে। তো ফলে আমার লেখার পাঠক আবার কিন্তু সবাই না, যারা এইতে দাঁত ফোটাতে পারেন। হ্যাঁ, যেমন আমার দ্বিতীয় যে বইটা, এই বইটার নাম হচ্ছে জীবন কথার ভগ্নাংশ। এখানে আমি বাংলাদেশের সম্ভবত 11টা সেক্টর ভাগ করেছি, যে 11টা সেক্টরে যারা শ্রমজীবী মানুষ, তাদের যে জীবন, তাদের যে সংগ্রাম, তাদের যে পেশা, এইটাকে ওইখানে আমি খুব বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করেছি। কিরকম? যেমন ইট ভাটায় যারা কাজ করেন, তাদের নিয়ে আমার একটা লেখা আছে। আমি ইট ভাটায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে লিখেছি। বাংলাদেশে পরিবহন সেক্টর, রেল সেক্টর, নৌ পরিবহন সেক্টরে যারা কাজ করেন, তাদের জীবন কেমন, এটার উপরে আলাদা আলাদা লেখা আছে। এরকম মনে করেন যে ওখানে বাংলাদেশে আমাদের দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষি যারা, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে রাইস মিল বা চাল কলগুলোতে যারা কাজ করেন, তারা, এরকম ভাগ করে করে আমি মানে প্রত্যেকটা সেক্টরের যারা শ্রমজীবী মানুষ, তাদের জীবন কেমন, মজুরি কেমন, তারা কি খান, কিভাবে চলেন, কিভাবে পড়েন, এগুলো আমি লেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো ফলে ওই আপনার প্রশ্নের উত্তর হলো এটাই, যে আমার যেহেতু লেখার একটা ধারা একটু আলাদা, একটু বাম ধারায় আমি চিন্তা করি, একটু সমাজতন্ত্রের কথা ভাবি, এই কারণে আমি আসলে ঠিক কবিতার দিকে না গিয়ে আমি লেখা মানে প্রবন্ধের দিকে গিয়েছি। প্রথম লেখাটা বেরিয়েছিল বোধহয় একতা পত্রিকায়, সাপ্তাহিক একতা। এটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় মুখপত্র। এইখানে সম্ভবত আমার লেখাটা বেরিয়েছিল, আমি তখন উচ্চ মাধ্যমিকের ছাত্র। এরপরে ওই পত্রিকাতে আমার বেশ কিছু লেখা ছাপা হয়। তারপরে যতটুকু মনে পড়ে, আমার বোধহয় পরবর্তী একটা লেখা, এটা ছাপা হয় দৈনিক সমকালে, ঢাকা থেকে প্রকাশিত, এবং তারপরের একটা লেখা বোধহয় ছাপা হয় যুগান্তরে। আচ্ছা। এরপরে ঢাকার পত্রিকা বলতে আজকের পত্রিকা, যেটা দেশ রূপান্তর, এগুলোতে আমার একাধিক লেখা বেরিয়েছে, এবং সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে কৃষক, কৃষি, এগুলো নিয়ে। চা বাগানের শ্রমিকদের নিয়ে আমার একটা লেখা আছে, আমি যেটা মৌলভীবাজার এবং সিলেট অঞ্চল ঘুরে আমি তথ্য সংগ্রহ করে লিখেছি। এইরকম মানে ঢাকার পত্রিকার পাশাপাশি একতা, খুলনায় এক সময় পূর্বাঞ্চলে বোধহয় একটা বা দুটো লেখা বেরিয়েছিল আমার যতটুকু মনে পড়ে। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন ওখানকার একটা পত্রিকা,
সোনালী সংবাদ, সেখানেও কয়েকটা লেখা বেরিয়েছে। তো আপনি যেটা বলেছেন যে নিঃসন্দেহে খুব ভালো লেগেছে, অন্যরকম একটা অনুভূতি, ছাপার অক্ষরে নিজের নাম। আচ্ছা এই অনুভূতিটা ফিরে এসেছিল যখন আমার প্রথম বইটা বের হলো, আমি আচ্ছা। বইটা হাতে পেলাম, তখন একটা অন্যরকম মানে নিজের সৃষ্টি, সন্তানের বাবা হওয়া, নিজের সৃষ্টি, নিজের সত্তা ওখানে। অবশ্যই জি জি জি, আমার সত্তাটা ওখানে মিশে আছে, আমার চিন্তাগুলো ওখানে প্রতিফলিত হচ্ছে, এটা অবশ্যই একটা অন্যরকম। আচ্ছা, এখানে একটা বলি যে নিজের লেখা পড়ে নিজের কেমন মনে হয়েছে, যেখানে আরো কিছু দরকার ছিল না পুরোটা এসেছে? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অবশ্যই আমি মনে করি যে শিল্প সত্তা এমন একটা বিষয় যে আপনার মধ্যে কখনোই সন্তুষ্টি আসবে না, হুম হুম প্রতিনিয়তই মনে হবে যে এই কাজটা আরো যদি ভালো হতো, আরো সমৃদ্ধ হতো। তো আমি কিন্তু আমার বইগুলোতে যে লেখা আছে, হুম হুম। ওই লেখাগুলো নিয়ে আমি পরবর্তীতেও আবার বসছি। আচ্ছা, যেমন গতকাল বা গত পরশুদিনও আমি ওই আমাদের খুলনা অঞ্চলের চিংড়ি চাষীদের উপরে আমার একটা লেখা আছে। আচ্ছা আচ্ছা। তো এইটা নিয়ে আমি আহ, মানে পরশুদিন বা গতকাল আমি বসছিলাম, এবং বসার পর আমি দেখলাম যে এই বই বের হওয়ার পরে গত 2 বছরে আমাদের চিংড়ি সেক্টরে হুম হুম। অনেকগুলো পরিবর্তন হয়েছে, বা আচ্ছা। অনেক বিষয় আমি জানতাম না, আচ্ছা এগুলো আমি আবার নতুন করে যোগ করলাম। হুম। এখন আমি এটা আবার নতুন করে হয়তো বের করার একটা চিন্তা করছি, যেহেতু এটাকে আমি আরো হয়তো 1 পৃষ্ঠা বাড়িয়েছি। আচ্ছা, আপনার সাথে কথা হচ্ছিল আপনার লেখনী নিয়ে। আপনি যে স্টাইলে লেখেন সেটা তো মোটামুটি তথ্যভিত্তিক লেখা। এখন তথ্য তো সবসময় আপডেট হয়। তো এই আপডেট হওয়ার সময় এটা কি সংরক্ষণ করা হয়েছে, কিংবা নতুন করে সংস্করণ বের করার চিন্তা ভাবনা আছে কিনা বইগুলোতে? না, নতুন সংস্করণের চিন্তা আপাতত নাই। হুম হুম তবে একটা বিষয় হলো যে এই বইগুলো আসলে আমি ওই আপনাকে একটু আগেই বলেছিলাম যে এগুলো ধরে রাখা হুম হুম। স্মৃতি, অর্থাৎ, স্মৃতির পাশাপাশি ধরেন আজ থেকে 2 আর্কাইভ। বছর আগে, হুম। আজ থেকে 2 বছর আগে চা বাগানের একজন শ্রমিক কয় টাকা বেতন পেতেন, আচ্ছা আচ্ছা। এখন হয়তো উনি তার চেয়ে একটু বেশি পান। হুম হুম তাহলে তখনকার যে অবস্থা তার ছিল সেটা তো আমি নিজ চোখে দেখে এসেছি, যে 2019 সালে আমি তাদের বাড়ি গেছি মৌলভীবাজারে বা সিলেটে। আজ থেকে 6 বছর পরে বা 7 বছর পরে এখন নিশ্চয়ই সেই অবস্থা নাই, কিন্তু তারা যে অবস্থাটা পার করে এসেছেন আমি ওইটা বইয়ের পাতায় ধরে রেখেছি। নিশ্চয়ই আজ থেকে আরো 5 বছর পরে আরো পরিবর্তন হবে। আমি এখানেই আসছিলাম যে সিকোয়েন্স, মানে তখন ছিল যেভাবে এখন কিভাবে আছে, সেই ইচ্ছাগুলো আছে না, যে জায়গাগুলো যেমন আপনি বলছেন যে চা বাগান দেখে এসেছেন, সেটা 4-5 বছর আগের ঘটনা। 6 বছর 6 বছর পরে ইমপ্রুভটা কি হলো, তাহলে তো আপনার আরেকটা সিকোয়েন্স তৈরি হলো। তখন আমার লেখার সময় ছিল এমন, এই প্রজন্মের জন্য এমন। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। এটা বই আকারে না হলেও আমি আবার একটা ছোট কাজ করি, সেটা হচ্ছে মাঝে মাঝে একটা লেখা যদি একটু বড় হয়, হয়তো 10 বা 12 পৃষ্ঠা হয়, তখন আমি এটা ছোট বুকলেট আকারে বের করার চেষ্টা আচ্ছা করি। আচ্ছা। বুকলেট আকারে বের করলে হয় কি যে এই বইটা প্রকাশ করতে খরচ কম হয়, সময় কম লাগে, আবার এটা সহজেই মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়। হয়তো 10 টাকা বা 5 টাকা খরচ করলে অনেকে নিতে পারে, আর এটা সহজে ডকুমেন্টেশনেও রাখা যায় আর কি। মানে এক সময় তো হতে পারে যে আপনার লেখা বইটাও পাঠ্য বইয়ে স্থান পায়, কারণ যখন কোনো লেখক কবিতা লিখছে কিংবা লিখছে, রেফারেন্স হিসেবে তো ব্যবহার হ্যাঁ, করা। সে তো চিন্তা করেন যে আমার লেখাটা পড়ে পরীক্ষায় পাশ করতে হবে, হ্যাঁ, সময়ের প্রয়োজনে সেটা লিপিবদ্ধ করা হয়। জি। তো এই জন্য আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারটা বলতে গেলে এক প্রকার সাহিত্য ট্যুরিজমের মতো, মানে ঘুরছেন ফিরছেন সেগুলো তুলে ধরছেন, ভ্রমণ কাহিনীর মতো কিছুটা চলে আসবে, কারণ আপনি তো বিভিন্ন ভৌগোলিক ভাবে অনেক জায়গায় গিয়েছেন, সমৃদ্ধশালী একটা জ্ঞান। তো আমি আশা করবো আপনি এটা আপডেট ভাষণ তৈরি করবেন, এবং যেটা আগামীতে আমার আপনার সবার জন্য লাগবে। আর এও যদি হয় আপনার লেখাগুলো নিয়ে যদি ডকুমেন্টারি করার সুযোগ থাকে, আমরা করব। আমরা কথা বলছিলাম কর্মজীবন এবং আপনার সাহিত্য জীবন নিয়ে। এখন আমরা একটু আসি আপনার বাল্যকাল কোথায় কেটেছিল? বাল্যকাল, একটু আগে বলছিলাম যে আমি এমন একটা জায়গায় ছিলাম যে একদিকে পাহাড়, একদিকে সাগর, আর একদিকে নদী। চিটাগং, চট্টগ্রাম। ও আমার সাথে মিশে গেছে, আমি তো সেই চিটাগং কক্সবাজার এরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে, আমার বাবা চাকরি করতেন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায়। আচ্ছা, ভাটিলে আনোয়ারা। হ্যাঁ, আনোয়ারা। এই 18 মেরিন ড্রাইভের অপোজিট সাইডে। হ্যাঁ হ্যাঁ, মেরিন একাডেমি কর্ণফুলীর ইয়াটা যেটা সিরিজ মোহনার কাছে। এবং আমাদের ওইখানে যখন মিলটা চালু হলো, সিইউএফএল, সেই স্কুলের আমি প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। আচ্ছা আচ্ছা। এবং সেইখানে তখন করণীটা শুরু হচ্ছে। তো আমাদের যে বাসা, তার ছাদে উঠলে সাগরের মোহনা চোখে পড়তো, আর একদিকে পাহাড় দেখা যেত, আর আরেক পাশে তো কর্ণফুলী নদী। তো এখানেই আর কি আমি ছোটবেলা, ওখানে তো নেভাল একাডেমিটা তো ওখানেই কাছে, একদম কাছে মোহনা, একদম কাছে।
এবং অনেক সময় বিকেলবেলা ওখানকার অনেকে ওই দৌড়াতে দৌড়াতে আমাদের এখানে চলে আসতেন, আবার দৌড়ে আচ্ছা। ফিরে যেতেন। তো ওইটা কেটেছে, ধরেন আমি ক্লাস 6 পর্যন্ত ওখানে ছিলাম, মানে চট্টগ্রাম। কত সাল সেটা? 88 88 তে। 88 না 89 পর্যন্ত। 89 90 সালে সম্ভবত 90 সালের মাঝামাঝি আমরা চট্টগ্রাম ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা 90 সালের মাঝামাঝি চট্টগ্রাম ছেড়ে আমরা চলে গেলাম পাবনার পাকশি। আব্বা আচ্ছা, আচ্ছা। বদলি হলেন পেপার মিলে। পেপার মিল, পাকশি পেপার মিল। জি, জি। আমার আব্বা বিসিআইসি তে ছিলেন, উনি ওখানে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ইলেকট্রিক্যাল। আচ্ছা চট্টগ্রাম থেকে বদলি হয়ে উনি চলে গেলেন পাকশি, এবং পাকশি পেপার মিল স্কুলে ভর্তি হলাম। ওখান থেকেই আমি 1995 সালে মাধ্যমিক পাশ করি, আর কি এসএসসি পাশ করি। কত সালে? 95 ব্যাস। আর পাকশিতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে ওখানকার আবার পরিবেশটা, মানে পরিবেশ বলতে আমরা যেটাকে প্রাকৃতিক পরিবেশ বলি, সেটা আবার একটু অন্যরকম হয়ে গেল। কারণ এখানে সমতল, এটা সমতল। সমতল, এখানে না আছে পাহাড় না আছে সাগর, কিন্তু এক পাশে ছিল পদ্মা নদী এবং হার্ডিঞ্জ ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং গ্রামের মধ্যে তো পরিবেশটা একদমই অন্যরকম এবং খুবই সুন্দর। আমি গিয়েছি। আপনি তো গেছেন, আপনি তো বুঝতেই পারবেন। এই পাকশি বেড়ামারা সাতিয়া হয়ে সর্দি হয়ে আমি ওই দর্শনা হয়ে ভেড়ামারা, এই কুষ্টিয়া এপারে তো ভেড়ামারা, এপারে ভেড়ামারা, আর ওপারে হচ্ছে পাকশি। পাকশি। এবং ওই লালন যে ওখানে ছিলেন, লালনের যে মানুষ গড়ে ওঠার প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা কিন্তু ওখানে গেলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতির কাছাকাছি যাওয়া। ওখানে না থাকলে লালনটা বের হতো না, লালনের মাথাতে উড়ে বের হতো না। ওইটা আবার সাগরের পারে বসে ওটা বের হয় না। কারণ সাহিত্য কিন্তু ভৌগোলিক একটা অবস্থান আছে, কে কোন জায়গায় বসে আছে, যার জন্মটা ওখানে কিন্তু সাহিত্যটা ওভাবে নাজিল হয়। না, আপনি খেয়াল করেন যে রবীন্দ্রনাথ তো ওইখানেই লিখেছেন, ওখানে বসেই লিখেছেন। তিনি কুষ্টিয়া শিলাদহে দীর্ঘদিন ছিলেন, এরপরে উনি নওগাঁর প্রতিশরে গেলেন, সিরাজগঞ্জে গেলেন, মানে উনি কিন্তু নদী অববাহিকা অঞ্চলে ছিলেন, কিন্তু সাগর পাড়ে গিয়ে কিন্তু উনি লেখেন। ফলে আপনি ঠিকই বলেছেন, কারণ সাগর পাড়ে হতে আমি তো সাগর পাড়ে, মানে সাগরের সন্তান বলতে গেলে আমি সাগরের বস্তু লেখনের কথা ভুলে যাই। কারণ সাগরের বড়ত্ব, ওইটা দেখলে ওইটা আমি দেখবো না লিখবো, ব্যাপারটা তাই কাজ করে। তো আমি দেখা যায় সাগরের কাছে বসে আসলে কবিতা হয় না, সাগরকে দেখাই হয়, সাগরকে উপভোগ করা হয়। সাগর হলো প্রেমিকার মতো, তাকে উপভোগ করতে হয়, তাকে দিয়ে কিছু করা যায় না। আচ্ছা, এটা একদম সাহিত্যিক যারা আছে, কবি যারা আছে, এরা এদের ভিতরে একটা ভাব আছে, ভাবটা যে প্রেমা ভাব। কবিতা কিন্তু বেশিরভাগই প্রেম নির্ভর হয় আমাদের, আমরা যা দেখি। প্রেমটা তো আসলে খালি যে মানুষের মানুষ প্রেম হবে না, অনেক কিছুতে প্রেম হয়। তো আপনার কাছে কোন কোন প্রেমটা দেখা দিয়েছিল? আমি তো যে একটু আগে বলেছি যে আমি একটু বাম ধারার চিন্তা করি। আমি আসলে যখন ক্লাস 9 পড়ি তখন থেকে কিন্তু আমি রাজনীতির সাথে যুক্ত হই, এবং বামপন্থী রাজনীতির সাথে। তো ফলে আসলে তখন আমাদের কাছে, আমরা বা আমার কাছে তখন দেশ, সমাজ, মানুষ এগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ। ফলে আমি বলবো যে ওই সময় দেশপ্রেমটা আমার কাছে একটা বড় বিষয়, বড় আবেদন। আচ্ছা, আবার কবিতা লেখার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, আমার মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্য এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তাদের লেখার একটা প্রভাব আমি নিজেই করি। যেমন সুকান্তের কিছু কবিতা যেমন আছে, যে উনি যে কবিতাগুলোতে ডাক দিচ্ছেন বিদ্রোহ বিপ্লবের, যখন উনি বলছেন যে ঘরে তোলো থান বিপ্লবী প্রাণ, প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গান হাতিয়ারে শান, দাও আজ উদয় আসতে। এই কথাটা উনি কৃষকদের উদ্দেশ্যে বলেছেন। তা আমিও এরকম, আমার একটা কবিতার দুটো লাইন আছে যে এটা আমি কৃষকদের নিয়ে বলছি, যে মানে কৃষক এবং শ্রমিক তাদের সবাইকে নিয়ে আমি যখন ডাক দিচ্ছি যে ধনবাদ ভেঙে দাও হাতুড়ির বাড়ি দিয়ে, পুঁজিবাদ ভেঙে দাও কাস্তের ধার দিয়ে। অর্থাৎ হাতুড়ি এবং কাস্তে কমিউনিস্ট পার্টির যে প্রতীক, আমি সেইটা আবার এখানে আনছি যে ধনবাদ এবং পুঁজিবাদ ভেঙে দিতে হবে ওই দুটোর বাড়ি দিয়ে। আবার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতায় প্রেম যেমন এসছে, বিদ্রোহ এসছে, কিন্তু সুকান্তের মতো করে ওভাবে আসেনি। সুকান্ত যেমন একটা ম্যাচের কাঠিকেও তিনি দেখাচ্ছেন যে ম্যাচ কাঠি জ্বলে হচ্ছে বিদ্রোহ করে। এগুলো পড়ে পড়ে আমার মধ্যে ওই প্রেমের যে কথাটা বললেন, মূলত আসলে আমার মানে মধ্যে দেশ, সমাজ, মানুষের প্রতি একটা প্রেম কাজ করেছে। আর যদি আপনি যেটা আমরা সহজাতভাবে ভাবি নারী প্রেম, সেটাও মানুষ হিসেবে আসতেই পারে। সহজাত, এটা তার প্রাকৃতিক সৃষ্টি, প্রকৃতিক ব্যাপার। অবশ্যই, এবং একটা বয়সে নিশ্চয়ই সেই প্রেমটাও পার করে এসেছি।
এটা কখন কোন লেভেলে এসেছিল প্রথম? অবশ্যই বিশ্ববিদ্যালয় জীবনে। বিশ্ববিদ্যালয়ে মানে তখন উপলব্ধি করছেন যে প্রেম করা দরকার? এটা উপলব্ধি করিনি, তাহলে এসে গেছে, উপলব্ধি করার আগে এসে গেছে। না আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার পরে পড়েছে, এটাই তো এই গানটা হচ্ছে আমার জন্য। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আপনি যদি কারো প্রেমে পড়েন, আমি জানি না আপনি পড়েছেন প্রেমিক, তো তাহলে আমি প্রেমিক পুরুষ বলার কোনো অপেক্ষা নেই। আপনি কিন্তু ধরেন একজন পুরুষ হয়ে যখন একজন নারীর প্রেমে পড়বেন, আপনি কিন্তু কেন তার প্রেমে পড়লেন এটা আপনি ভাববেন না। কিন্তু এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি ভাবিকে বা আপনার প্রেমিকাকে আপনি কি দেখে পছন্দ করলেন, তখন আপনি চিন্তা করে করে পয়েন্ট বের করবেন, অনেক পয়েন্ট চলে আসে। হ্যাঁ, আপনি হয়তো তখন বলবেন যে ওর কথাগুলো সুন্দর, ওর হাসিটা সুন্দর, ওর দেখতে সুন্দর, মনটা সুন্দর, কিন্তু এতদিন আপনি ভাবেননি না। তো এই প্রেম হচ্ছে ওইরকমই, যে প্রেমে আপনি পড়বেন কি, প্রেমে আপনি মানে পড়ে বসে আছেন, বিষয়টা এরকম। মানে প্রেমটা সুপ্ত থাকে, পরিবেশ তাকে বিকশিত করে তোলে। যখন প্রেমের সেলটা থাকে ব্রেনে, অবশ্যই ওটা থাকে, কারো পুরস্কৃত হয়, কারো হয় না। তো সুযোগের অভাবে কখন হবে, টোকাটা কে দিবে? হ্যাঁ, মানে প্রেমের দরজায় টোকাটা কে দিবে, ব্যাপারটা হয় সেটা। ব্যাপারটা এরকম হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যর্থ প্রেমিকও আছে, যেমন বিশ্ববিদ্যালয় জীবনের ছোট ভাই একজন ছিল তুষার। তো মজা করে একটা কথা বলতো যে যেখানেই নারী সেখানেই তুষার, কিন্তু যেখানে তুষার সেখানে কোনো নারী নেই। মানে ও সব জায়গায় গিয়ে হয়তো টোপ ফেলার চেষ্টা করে, কিন্তু কেউ আসে না, বিষয়টা এরকম। তো আসলে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে একটা জিনিস দেখেছি যে কেউ হয়তো একটা প্রেম করার জন্য খুব হাপিত্তেশ করে, কিন্তু হয় না। আবার অনেকে তার নাকি অজস্র প্রেম। আসলে আমি জানি না বিষয়টা ঠিক কোন লেভেলের আর কি, আমার জানাশোনার মাত্রাটা এই জায়গায় অনেক কম। আসলে প্রেমটা এরকম, মানব জীবনে প্রেমটা অঙ্গাঙ্গি একটা পরিপূরক জিনিস, এটা থাকবে সবার ভিতরে। আমিও আমার ছাত্র জীবনে দেখেছি অনেক বন্ধু বলে দোস্ত একটা প্রেম করাই দে, দোস্ত একটা প্রেম করাই দিস। এখন আসলে প্রেম প্রেম যে জিনিস, প্রেমটা করার না, প্রেমটা হওয়ার, এটা হয়ে যায়, যেটা আপনার ক্ষেত্রে হয়ে গিয়েছিল। তো এই জন্য মনে হয় আইয়ুব বাচ্চু গানটা লিখেছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার পরে পড়েছে, আমাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। যাক, আমরা চুরমার হবো না, আমরা আবার একটা আমাদের জীবনে চলে আসি। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইংরেজিতে। তো বিশ্ববিদ্যালয়ে আপনাকে একাডেমিক শিক্ষার বাদে কোন জিনিসটি উদ্বুদ্ধ করেছিল, কারণ বিশ্ববিদ্যালয়ে, যেটা আপনাকে এখনো অনুপ্রাণিত করে এবং সেটা আপনি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চান? আসলে এই আপনার প্রশ্নের উত্তরে আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই সাহিত্যের যে পাঠ, আমার কাছে মনে হয় যে এই সাহিত্যের পাঠটা অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ না। কেন? দেখেন, আমি ইংরেজি সাহিত্যে পড়েছি, তো স্বাভাবিকভাবেই আপনি বা যে কেউ ভাবতে পারে যে আমি ইংরেজি সাহিত্যে পড়ে আসছি, ইংরেজি ভাষা ও সাহিত্যে, আমরা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তাহলে আমি নিশ্চয়ই ইংরেজি ভাষায় অনেক দক্ষ। কিন্তু একটা বিষয় হলো যে আপনি বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা ইংরেজি বলার ক্ষেত্রে, আমরা যেটাকে বলি ফ্লুয়েন্সি, তাদের ফ্লুয়েন্সি যত ভালো, অ্যাকসেন্ট গুলো, হ্যাঁ, তাদের উচ্চারণ, তাদের অ্যাকসেন্ট গুলো, তাদের বিভিন্ন ধরনের যে কথা বলার প্রকাশভঙ্গি ইংরেজিতে অসাধারণ। কিন্তু আমরা যারা ইংরেজি সাহিত্যে পাশ করে আসছি, হয়তো অনার্স মাস্টার্স করেছি, আমাদের আবার ওই অ্যাকসেন্ট বা আমাদের ইংলিশ প্রেজেন্টেশন এতটা ভালো না। তাহলে কারণটা কি? ওই যে আপনি যে কথাটা বলেছেন, আমাদেরকে এটা শুধু ইংরেজি বলে না, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, যে কোনো সাহিত্যে যখন পড়া হয়, ভাষা ও সাহিত্য, আমি দেখেছি যে আমাদেরকে ভাষা যতটুকু শেখানো হয় তার চেয়ে অনেক বেশি শেখানো হয় যে আমি ওই একটা ইংরেজি সেন্টেন্স, তার স্ট্রাকচার কেমন হবে, গ্রামার শেখানো হয় বেশি, গ্রামার শেখানো হচ্ছে বেশি। গ্রামারটা আবার প্র্যাকটিক্যালি কিভাবে আমি অ্যাপ্লাই করব সেটা কিন্তু শেখানো হচ্ছে না, আমাকে গ্রামার শেখানো হচ্ছে। আমি সেন্টেন্স, মনে করেন যে শেক্সপিয়ারের একটা কবিতার লাইন, আমি ওই কবিতার লাইনটা স্ট্রাকচারালি ভাঙছি যে এটা এই, এটা এই। একটা মনে করেন সনেট, চতুর্দশপদী কবিতা, যেটাকে মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন, এটা কি নিয়ম হচ্ছে যে প্রথমে থাকবে 8টা, পরে হবে 6টা, 8 আর 6 14টা লাইন থাকবে, এবং প্রথম যে 8টা এটাকে বলা হয় সম্ভবত অস্টেভ, আর শেষের 6টা হচ্ছে সেস্টেভ, এরকম আমার ভালো করে মনে নাই। এই যে দেখেন, ভালো করে মনে নাই কথাটা যে বললাম,
এই যে এত কষ্ট করে 4টা বছর অনার্স আর 1টা বছর মাস্টার্স করে এত কিছু শিখে এখন যদি বলি যে আমার ভালো করে মনে নাই, তাহলে আমি পড়লাম কেন? পরীক্ষা পাশের জন্য? পরীক্ষা পাশের জন্য। তো পাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পাস তো শেষ। শেষ। দ্বিতীয়ত, কারণ আমি যদি টিচিং প্রফেশনে না যাই তাহলে প্র্যাকটিক্যালি ওইটার কোনো কাজ আমার নাই। আমরা এই জন্য দেখি বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে এরা যদি টিচিং এ যায় চর্চাটা থাকে এবং তারা এখান থেকে ভালো ইয়েও করতে পারে। অবশ্যই অবশ্যই, এটা নাম খ্যাতি আসতে পারে। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে। যেমন একজন ডাক্তার, এখন তো বাংলাদেশে একটা অদ্ভুত ট্রেন্ড চালু হয়েছে দেখেন, যে ইঞ্জিনিয়ারিং পাশ করে উনি অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছেন অথবা ফরেন ক্যাডারে ফার্স্ট হয়েছেন। আশ্চর্য লাগে আমার ব্যাপারটা, কেমন না? এবং পত্রপত্রিকায় বা ফেসবুকে এটা আবার খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে। আমি তো মনে করি যে এইখানে এই যে মানুষটা এই কাজটা করলো তাকে আরো নিরুৎসাহিত করা উচিত, যে আপনাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জনগণের ট্যাক্সের পয়সায় ইঞ্জিনিয়ার বানানো হয়েছে অথবা ডাক্তার বানানো হয়েছে, আপনি পাবলিক ক্যাডার হচ্ছে, আপনি ফরেন ক্যাডারে চলে যাচ্ছেন, আপনি অ্যাডমিন ক্যাডারে চলে যাচ্ছেন, তাহলে আপনার এই যে ইঞ্জিনিয়ারিং জ্ঞানটা বাংলাদেশের প্রকৌশল খাতে লাগছে না, কিংবা আপনার যে মেডিকেল সায়েন্সের জ্ঞানটা এটা মানুষের সেবায় লাগছে না। এখন আমরা তো ওই ট্রেন্ডে ঢুকে গেছি। আপনার কথা ধরে আসলে বলতে চাচ্ছিলাম, ব্যাপারটা আমার কাছেও মানে প্রশ্ন জাগে। আসলে তো অনেক সময় পার্টনার পাওয়া যায় না, কার সাথে আলোচনা করবো ব্যাপারটা। ইন্টার পর্যন্ত বেসিক ঠিক আছে, একটা ছেলে চাকরি পড়াশোনা শেষ করতে করতে 30-32 শেষ করে ফেলি আমরা, তারপরে বেকার থাকে, পড়াশোনা করছে, হায়ার ডিগ্রি করছে, যে সাবজেক্টে পড়াশোনা করলো অনার্স, বিশেষ করে পাবলিক ভার্সিটিতে যখন যায় তখন একটা বিষয়ের পরেই স্পেশালিস্ট হয়, বিশেষজ্ঞ হয়। আমার তো মনে হয়, আমার যতটুকু জ্ঞানে কুলায় আর কি, মানে ইয়াতে, যে সে যে বিষয়টা এক্সপার্ট হইলো তার কর্মজীবনটা তো সেই বিষয়ে হওয়া উচিত। অবশ্যই। তো ওই না হয়ে আমাদের যে আমরা চুজ করি যে সাহিত্য পড়ছি, কেউ পলি সাহিত্য পড়তেছে, আবার আরবি সাহিত্য পড়তেছি, রাষ্ট্রবিজ্ঞান পড়তেছি, মানে ভার্সিটিতে পড়া দরকার এর জন্য একটা সাবজেক্ট পাইছি আমি পড়ে ফেলতেছি। হ্যাঁ, কিছুটা তো তাই। ব্যাপারটা তাই হয়ে যাচ্ছে না? মানে আমরাও যখন গেছি একটা সাবজেক্ট পাওয়া দরকার, আমাকে সার্টিফিকেট দরকার, আমি করতেছি, এরপর আমি ফিজিক্স শেষ করলাম, অন্য অন্য ব্যাপারগুলো শেষ করলাম, পরে ব্যাংকে এসে ক্যাশিয়ারের চাকরি করতেছি। ব্যাপারটা এমন ঘটে না? তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ওই যে আমি বললাম যে আমার পরিচিতই একজন, আমি মানে তার উদাহরণ দিয়ে বলতে পারি, উনি সম্ভবত কেমিস্ট্রিতে মাস্টার্স করেছেন, পরে উনি খুব সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিছু একটা চাকরি করতেন, ভালোই চাকরি করতেন। তো আমি একবার, তখন উচ্চ মাধ্যমিকে পড়ি, আমি সায়েন্সে ছিলাম ইন্টারমিডিয়েট পর্যন্ত, মানে এইচএসসি পর্যন্ত। তা আমি ওনার কাছে আমার কেমিস্ট্রি বইটা নিয়ে আমি গেছি যে আপা এরকম, মানে উনি আমার কাজিন, বললাম যে আপা এরকম বিষয়, এই বিষয়টা আমার কাছে বুঝতে পারছি না, এই কেমিক্যাল ইকুয়েশনটা এটা একটু আমাকে দেখাই দেন তো। তো উনি কিছুক্ষণ দেখার পরে আমাকে বললেন যে আসলে কি, আমি তো অনেকদিন আগে এগুলো পড়ে আসছি, আর এখন তো আর কোনো চর্চা নাই, এখন তো সারাদিন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তুমি একটা কাজ করো। উনি আবার ওনার পরিচিত একজন, তিনি আবার একটা কলেজের টিচার কেমিস্ট্রি, তার কাছে আমাকে পাঠিয়ে দিলেন। উনি আবার সুন্দর করে বুঝিয়ে দিলেন, কারণ উনি তো চর্চা পাচ্ছেন তো, হ্যাঁ, প্র্যাকটিস থাকছে না। ফলে দেখেন আপনি একটা জিনিস, যে আমাদের দেশে, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বাদ দিচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয় তো দেশে অনেকগুলো। হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, তারপরে আপনার অনার্স কলেজ যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, এগুলো তো আসলে রাষ্ট্রের টাকায় পরিচালিত হচ্ছে। এখানে আমরা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি মনে হয় মাসে 12 টাকা করে বেতন দিয়েছি। আচ্ছা, মাসে 12 টাকা বেতন দিলে ধরেন একটা ইউনিভার্সিটি চালানোর জন্য যে বিশাল খরচ, সেইটার তো 100 ভাগের 1 ভাগও হয়। 1 ভাগও না, এটা নামও আসতে না ব্যবস্থা, আমি মানে ওখানে আছি, এটা আমার একটা আইডেন্টিটি। তাহলে এই যে বাংলাদেশের সমস্ত জনগণ ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, সেই টাকাটা একত্রিত হচ্ছে এবং রাজস্ব খাত থেকে শিক্ষা খাতে যাচ্ছে, সেইটা দিয়ে আমি হায়ার এডুকেশনটাকে চালাচ্ছি, এবং সেইভাবেই কিন্তু আমার দেশে একজন সাহিত্যিক, একজন প্রকৌশলী, একজন ডাক্তার, একজন কেমিস্ট কিংবা একজন পদার্থবিদ আমি তৈরি করছি। কিন্তু বাস্তবে কি হচ্ছে দেখেন, আমাদের দেশের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে জিওলজি এন্ড মাইনিং আছে, ভূতত্ত্ব ও খনিবিদ্যা, কিন্তু বাস্তবে আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত পেট্রো বাংলা বা বাপেক্স এগুলো ছিল দুর্বল প্রতিষ্ঠান। আমাদেরকে ইউনোকলের কাছে গিয়ে হাত পাততে হচ্ছে, আমাদেরকে শেভরনের কাছে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে, অক্সিডেন্টাল কোম্পানি এসে সিলেটের মাগুর ছড়ায় একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটায় চলে গেল। তবে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে বুয়েট সহ এতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমাদের দেশে কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে জিওলজি এন্ড মাইনিং পড়ানো হচ্ছে, যাচ্ছে কোথায়?
তারা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? আমি একজনকে পেয়েছি, এটা অস্বীকার করব না, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি এন্ড মাইনিং থেকে পাশ করা এক বড় ভাই, উনি ওখানকার ডিজিএম ছিলেন। আচ্ছা, তো ওনাকে আমি দেখলাম যে উনি জায়গা মতন গেছেন। এটা তো এক্সাম্পল তার ইয়া হতে পারে না। আমি কর্মজীবনে একটা এনজিও তে কয়েক বছর ছিলাম। আমার ওই এনজিও তে একটা প্রজেক্টে আমার কলিগ ছিলেন যিনি, তিনি ওই জিওলজি এন্ড মাইনিং এ পাশ করে আসছেন। আচ্ছা আচ্ছা। তো দেখেন জিওলজি এন্ড মাইনিং এর মতো একটা কঠিন গুরুত্বপূর্ণ বিষয়ে পাশ করে উনি এনজিও চালাচ্ছেন, সমাজসেবা করছেন। হ্যাঁ, উনি সম্ভবত চিলড্রেন প্রজেক্ট। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আমাদের দেশের শিক্ষা অনুযায়ী কর্মসংস্থান এবং এই মানুষগুলোকে ওই জায়গাতে, যাকে আমরা ইংরেজিতে বলি প্রোভাইড করা, যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে স্থায়ীভাবে আমাদের খুব একটা উন্নতি হবে আমি মনে করছি না। এখানে আমি একটু আপনার সাথে শেয়ার করতে পারি যে আমাদের শিক্ষাটা হচ্ছে একটু কারিগরি শিক্ষা টাইপের, মানে কে কোন লাইনে যাবে তার ক্যারিয়ারটা যেন ওই লাইনেই চলে যায়। এখন প্রফেসর হওয়ার জন্য কিছু সাবজেক্ট যাইতে হবে, সাহিত্য হওয়ার জন্য সে ভালো সাহিত্যিক হোক, সে ভালো লেখক হোক, কারণ তার লেখাপড়ায় তো আবার প্রজন্ম তৈরি হবে। ডাক্তার যে পড়ছে সে ডাক্তারি হোক, ডাক্তারের ক্ষেত্রে দেখা যায় ডাক্তারই যায় বেশিরভাগ, ইংলিশিয়াররা বেশিরভাগ এদিকে যায়। কিন্তু অন্যান্য যেমন বাংলা পড়তেছে, আপনি ইংরেজিতে পড়ছেন, আরো অনেক জায়গায় দেখছেন তারা সেই কর্মক্ষেত্রটা এবং অবদান রাখতে পারেন। এই জন্য আমাদের দেশের মেধাও কিন্তু বাইরে চলে যায়, মানে মেধাও কিন্তু পাচার হয়ে যাচ্ছে, যেটা অর্থ পাচারের চেয়ে বড় খারাপ একটা এফেক্ট। তবে একটা বিষয় কিন্তু খেয়াল করবেন যে সাহিত্য পড়ে, সেটা যেই সাহিত্যই হোক, বাংলাদেশে বাংলা এবং ইংরেজি সাহিত্য ছাড়াও কিন্তু উর্দু সাহিত্য পড়ানো হয়, সংস্কৃত পড়ানো হয়, কোথাও কোথাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত পালি আছে। হ্যাঁ, কিন্তু আসলে সাহিত্য পড়ে কেউ কিন্তু সাহিত্যিক হয় না, সে সাহিত্যের বিষয়ে তাত্ত্বিক হয়। কারণ দেখেন, বাংলাদেশে সেরা যে সব সাহিত্যিক ছিলেন, আপনি যদি আমাদের ডক্টর হুমায়ুন আহমেদের কথা বলেন, উনি তো আসলে কি, উনি রসায়নের শিক্ষক। হ্যাঁ, কিন্তু উনি ভালো মানের একজন সাহিত্যিক। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদুল ইসলাম স্যার ছিলেন ফলিত রসায়নের শিক্ষক, উনি কিন্তু খুব ভালো সাহিত্যিক ছিলেন, বা ছিলেন মানে আছেন এখনো। এনারা তো কেউ সাহিত্যের মানুষ না। আবার ধরেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি তো ছিলেন সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আমাদের খুলনা বাগেরহাট অঞ্চলেই ছিলেন, অথচ উনি ওনার ওই কালেক্টরেট বাংলাতে বসেই উপন্যাস লিখছেন। তো সুতরাং লেখার বিষয়টা আমি মনে করি যে এটা ভেতর থেকে আসে, এটা উপর থেকে আসে। অবশ্যই এটা আসলে বই পড়ে সাহিত্যিক হওয়া যায় না। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে যে সাহিত্য পড়ে, আমি এটা বলে এই আলোচনাটা শেষ করতে চাই, সাহিত্য পড়ে সাহিত্যের রস আস্বাদন করা আমাদের জন্য খুবই কঠিন। কেন দেখেন, আমরা যখন হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পড়ছি, কিংবা সমরেশের কোন উপন্যাস পড়ছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পড়ছি, আমরা কিন্তু দুপুরবেলা ভাত খেয়ে হয়তো বিছানায় শুয়ে বইটা পড়ছি বিনোদনের জন্য। এখন যদি এরকম হয় যে আপনাকে ধরেন দূরবীন উপন্যাসটা থেকে, এত মোটা একটা উপন্যাস, সেখানে বলা হলো যে বইটা পুরো পড়ার পরে আপনাকে ওখান থেকে যে কোনো দুটো লাইন ধরে বলা হবে যে এই লাইনটা কোথায় ছিল, কে বলেছে এবং কেন বলেছে। এইবার কিন্তু ওই বই পড়ার যে আগ্রহ এবং বিনোদন আপনি পুরো হারাই ফেলবেন। এখন আপনি খুবই মনোযোগ দিয়ে মুখস্থ করা শুরু করবেন, কারণ আপনাকে প্রশ্ন করা হবে এই যে এত মোটা বইয়ের কোন দুটো লাইন। আমরা যখন মনে করেন যে অনার্সে বা মাস্টার্সে প্যারাডাইজ লস্ট এটা পড়তে গেছি জন মিল্টনের, কিংবা মনে করেন যে আমাদের অনার্সে থার্ড ইয়ারে 27টা টেক্সট পড়তে গেছে, সেখানে ক্যারিবিয়ান লিটারেচার থেকে শুরু করে ইউরোপিয়ান লিটারেচার, আমেরিকান লিটারেচার, মধ্যযুগের লিটারেচার সবই পড়তে গেছে। হ্যাঁ, জানি না এগুলো কি কাজে লাগলো, এখন তো বুঝি না, কিন্তু এগুলো হচ্ছে পড়তে 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 মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, সারা রাত ধরে পড়ছি, একেবারে অন্যরকম অবস্থা। কিন্তু ওই যে বললাম যে এগুলো পড়ে ওগুলোর ভেতরে যে রস বলে কিছু আছে, এইটা তখন আসলে আস্বাদনের কথা চিন্তাই করতাম না। তখন আমাদের মেইন ছিল যে কোনো পাঁচটা করতে হবে। এখন যখন পড়ি তখন মনে হয় যে আল্লাহ কি রস ছেড়ে আসছিল এক সময়। এই জন্য আমার কথার শেষটা হলো যে আমাদের দেশের এই জায়গায় অন্তত শিক্ষা কারিকুলাম এই পরিবর্তনটা দরকার। সেটা হচ্ছে আমি কিভাবে পড়াবো, কিভাবে পড়বো। আর শেষ কথা হলো, কিছুদিন আগে আমি একটা কোটেশন দেখলাম যে কেউ একজন লিখেছেন বা বলছেন, কারো কাছে যদি বিজ্ঞান পড়তে বিরক্তি লাগে তাহলে বুঝতে হবে যে সে ভুল শিক্ষকের কাছে বিজ্ঞান পড়ে। অর্থাৎ বিজ্ঞানের মতো বিষয়ও মানুষের কাছে রসের বিষয় হতে পারে,
ওইটার উপস্থাপনা কেমন এটার উপরে। সাহিত্য নিয়ে কথা হচ্ছে, বইয়ের পাতার সাহিত্য, বইয়ে পড়ি, সাহিত্য মানেই চোখে ভেসে ওঠে দুই মলাটের ভিতরে অনেকগুলো পৃষ্ঠা, হয় গল্প উপন্যাস নয় কবিতা। কিন্তু বর্তমানে সাহিত্য ফেসবুকে চলে গেছে। ফেসবুক সাহিত্য আপনার কেমন লাগে? উপভোগ করছেন কেমন? অবদান রাখছেন কেমন? হ্যাঁ, এটা নতুন শব্দগুচ্ছ, ফেসবুক সাহিত্য। এক নম্বর হলো যে ফেসবুকে যে পোস্ট দেওয়া হয়, স্ট্যাটাস গুলো, এমনও হতে পারে যে হয়তো আর কয়েক বছর পরে বই মেলায় এরকম বই আসবে ফেসবুকে স্ট্যাটাস সমগ্র ইতিমধ্যে এসে গেছে, হয়ে গেছে, কয়েকজন এসে গেছে। পাশাপাশি কিছু কিছু গ্রুপ আছে আমার কাছে ভালোই লাগে, যেখানে দেখা যাচ্ছে যে কোন একটা টপিকের উপরে, একটা বিষয়ের উপরে লিখতে বলা হচ্ছে, সেটা গল্প, কবিতা অথবা ছড়া। আমি এরকম একটা গ্রুপে আছি, এটা হচ্ছে 20 শব্দের গল্প। এটা হচ্ছে 20টা শব্দের মধ্যে আপনাকে গল্পটা শেষ করতে হবে। আচ্ছা, আমার কাছে এই জিনিসটাকে খুব মানে সৃষ্টিশীল মনে হয়, যে আপনি যেটাই লেখেন, যেটাই বলেন, আপনাকে 20 শব্দে শেষ করতে হবে। আচ্ছা। আরেকটা গ্রুপেও আছি, সেখানে কবিতা নিয়ে আলোচনা হয়, যে দেখা যাচ্ছে যে কথোপকথনগুলো কবিতায় হবে। যে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ভাই কেমন আছেন, এটা আমাকে কবিতার ভাষায় জিজ্ঞেস করতে হবে এবং আপনি উত্তর দেবেন কবিতার ভাষায়। আচ্ছা। তো এগুলো ভালো, কিন্তু দিনের শেষে যেটা, সেটা হচ্ছে যে ফেসবুক সাহিত্য যেন ওই জায়গায় চলে না যায় যে আমি কিছুই লিখতে পারি না, কিন্তু একটা অখাদ্য নিয়ে এসে আমি সেটাকে সাহিত্য হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছি, এটা যেন না হয়। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের দেশে এটা খুব মজারও ব্যাপার, আমি একটু শেয়ার করি। আমি একটা সময় মনে করতাম কি, যে যারা লেখেন, সম্ভবত প্রকাশনীর যারা মালিক, এদের এই পত্রিকায় লেখা পড়ে বা বিভিন্নভাবে জেনে ওনারা এসে বলেন যে ভাই একটা পাণ্ডুলিপি দেন, আমি একটু বইটা বের করি। আমি এই অপেক্ষায় অনেক বছর ধরে বসে আছি যে কেউ এসে আমাকে বলবে, আমি পাণ্ডুলিপি দিলে উনি আমার বইটা বের করবেন। এর মধ্যে আমার আশপাশের অনেকের দিকে বই বের হচ্ছে, যাকে জিজ্ঞেস করি সেই বলে যে আমার কোনো খরচ দিতে হয়নি, আমাকে অমুক পাবলিকেশন বই বের করে দিয়েছে। তো এরকম দেখতে 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 আমি এক সময়ে কোন এক প্রকাশনা সংস্থার একজন ব্যক্তি, তার সাথে আমার কথা হলো। তো উনি কথায় কথায় বললেন যে আপনি কি পাগল হয়েছেন, বইয়ের বাজারে এত ভালো এখন নাই যে আমি টাকা দিয়ে বই ছাপাই দেব আপনাকে, বই ছাপাই দিব। যারা বই বলেছে তারা নিজের টাকায় বই ছাপাই, এটা আপনি আমাকে টাকা দিয়ে যাবেন, আমি আপনার বই বের করে দিব, ওখান থেকে আমার লাভের অংশ থাকবে, আর কিছু বই আমি বিক্রি করব, বাকিটা আপনি নিয়ে যান, যা পারেন করেন। তখন আমি বুঝলাম যে আসলে বই বের করা অনেক সহজ বিষয়। তখন আমি জাতীয় সাহিত্য প্রকাশনী, এটা মূলত আমি যে বললাম, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে যেহেতু জড়িত, আমাদেরই একটা কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা সংস্থা, তারা এটা তারা খুব সিলেক্টেড কিছু বই বের করে, সবার বই বের করে না, এবং এটা বাণিজ্যিক ভিত্তিতেও বের করে না। প্রতি বছর বইমেলা একটা স্টল থাকে এবং সেখানে এই বইগুলোই যায়। তারা কিন্তু আমার বই বের করার সময় সেখানে আবার ব্যাপার আছে, যেহেতু এটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমার পুরো পাণ্ডুলিপি প্রথমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেখানে কি ধরনের বক্তব্য যাচ্ছে সেগুলো দেখা হয়েছে, এরপরে শুধুমাত্র বই প্রকাশের খরচটা আমার কাছে নেওয়া হয়েছে, কোনো লাভ এখানে রাখা। আচ্ছা আচ্ছা। সাহিত্যের পর্ব মোটামুটি শেষ করে আমরা একটু আসি, আপনার আরেকটি গুণ আছে, আপনি উপস্থাপনা করেন, খুলনা বেতারে আছেন খুব সম্ভবত। উপস্থাপনা করতে যে প্রশ্ন করতে হয়, উপস্থাপনার প্রধান পার্ট হলো প্রশ্ন করা। কেমন লাগে প্রশ্ন করতে, নাকি উত্তর দিতে ভালো লাগে? আপনার কাছে কোনটা সহজ, প্রশ্ন না উত্তর? দুটোই কঠিন, দুটোই কঠিন এই অর্থে যে সম্ভবত আমি কোনো একটা সেশনে, ট্রেনিং সেশনে, আমি পেশাগতভাবে ট্রেনিং এর সাথে জড়িত, ট্রেনার হিসেবে কাজ করি। তো সম্ভবত আমি তখন ট্রেনিং নিচ্ছি, একজন ট্রেনার এসেছেন, উনি প্রায় 2 ঘন্টা ধরে সেশন নেওয়ার পরে উনি বললেন যে আজকের এই পুরো আলোচনার উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে? আমরা মোটামুটি সবাই হাঁ করে তাকায় আছে, আমরা কিন্তু মাথায় আসছে না যে এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হচ্ছে সেখান থেকে কি ধরনের প্রশ্ন করব। তখনই তো ওই ট্রেনার বললেন যে শোনেন, কখনো কখনো প্রশ্ন করাও কঠিন, আপনার মাথায় প্রশ্নটা সাজাতে হবে, কি প্রশ্ন করছেন। তো এই জায়গা থেকে আপনি যেটা বলেছেন উপস্থাপনা, আসলে আমি খুলনা বেতারে তো এটা উপস্থাপনার সাথে জড়িত প্রায় 7 বছর হলো, খুব বেশি দিন না, কিন্তু
আমাদের মূল কাজ তো হচ্ছে যে অনুষ্ঠান ঘোষণা, ঘোষক। ঘোষক। পাশাপাশি একটা সময় খুলনা বেতারে আমাদের অনেক অনুষ্ঠান ছিল। আপনি হয়তো জানেন যে ৫ই আগস্ট ২০২৪-এ খুলনা বেতার কেন্দ্রে একটা হামলা হয়। হ্যাঁ, হ্যাঁ, তারপর থেকে দেখেছি, আমার চোখের সামনে ধ্বংসস্তূপ হইছে। হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো দেখেছেন। আমি ওই স্পটে ছিলাম, দেখছি। তাহলে তো আপনি সাক্ষী। হুম, হুম। তো এরপরে আসলে আমাদের অনুষ্ঠান অনেক কমে গেছে। এখন নতুন করে আবার শুরু হচ্ছে ধীরে, ধীরে। এটা একটা। আর আমি এমনি ছোটবেলা থেকে অনুষ্ঠান টুকটাক উপস্থাপনার সাথে ছিলাম। এটা একটা মজার ব্যাপার বলতে পারেন যে আমার এই যে আমি বেতারে কাজ করি কিংবা আমি উপস্থাপনা করি বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এমনকি ধরেন যে মন্ত্রী উপস্থিত, হুম, হুম। সেই মন্ত্রীর অনুষ্ঠান আমি একা উপস্থাপনা করেছি, এমনও আচ্ছা, আচ্ছা। হয়েছে আর কি। তো এই জায়গাটা কিন্তু আমার হলো, শুনলে খুব অবাক হবেন, আমার এগুলো শেখা আমার মায়ের কাছে। আচ্ছা। কিন্তু আমার মা কোনো প্রাতিষ্ঠানিকভাবে এই উপস্থাপনা শেখেননি। আমার যে উচ্চারণ এটাও তার কাছে শেখা। আচ্ছা। আমার মা হচ্ছেন মূলত তার বাড়ি রাজশাহী অঞ্চলে, চাঁপাইনবাবগঞ্জে। হুম, হুম। এবং উনি আমি দেখেছি ছোটবেলা থেকে তার উচ্চারণটা একটু প্রমিত উচ্চারণ ছিল। হ্যাঁ, ওইখানকার উচ্চারণটা একটু উচ্চারণটা প্রমিত। প্রমিত, হ্যাঁ। হ্যাঁ। মানে আমার বাড়ি খুলনায়, কিন্তু আমার মাকে আমি ছোটবেলা থেকে ওই উচ্চারণ দেখেছি। আমার বাবার চাকরির কারণে খুলনার বাইরে অনেকটা সময় কেটেছে। হুম, হুম। আমি মূলত উচ্চ মাধ্যমিকে এসে খুলনায় ভর্তি হয়েছি। তার আগে পর্যন্ত খুলনার বাইরেই ছিলাম। যদিও আমার আচ্ছা। জন্ম খুলনায়। এটা একটা আচ্ছা। মজার ব্যাপার। তো ফলে হয়েছে কি, আমার মা যেমন একটা জিনিস বলতেন, আমার এখনো মনে আছে, খবর পড়া হচ্ছে। হুম, ধরেন হুম। খবর পড়া হচ্ছে, বাংলাদেশ জিতেছে কোন একটা খেলায়। হুম, হুম। এই খবরটা আমি যখন পড়বো, তখনই তো আমার মুখে হাসি থাকবে, এক ধরনের উচ্ছ্বাস থাকবে। যেটা আমার কান্ট্রি, আমার দেশের আমার দেশের খবর, অবশ্যই। বিজয়ের খবর। আর আমি যখন কোনো মৃত্যু সংবাদ পড়বো কিংবা স্যাড একটা থাকবে। প্লেন ক্র্যাশের খবর পড়বো, তখন কিন্তু আমার মুখে ওইটার একটা অভিব্যক্তি প্রতিফলন থাকবে। থাকবে, অভিব্যক্তি থাকবে। এটা কিন্তু আমার মায়ের মুখে আমার প্রথম শোনা। হুম, হুম। আমার মা বলতো যে কিভাবে খবর পড়ছে, একটা মরার খবর পড়ছে হাসতে হাসতে, হ্যাঁ, কিংবা কেমন রোবটের মতো সে পড়ে যাচ্ছে, বিজয়ের খবর দিচ্ছে। হ্যাঁ, মানে কোনো এক্সপ্রেশন নাই। হুম, হুম। তো এইগুলো কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। খুলনায় বড় হওয়া, খুলনার সন্তান। একসময় খুলনা ছিল শিল্প অঞ্চল। কাজের জন্য লোক এখানে আসতো। আমার বাড়িও খালিশপুর। খালিশপুর শিল্প অঞ্চল এলাকায়। আহ, একটা রিপোর্টে আমি দেখছি সব শহরে লোক বাড়ে, খুলনায় লোক কমে। এই কমার একটা কারণ হলো শিল্প অঞ্চলে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, চলছে না, এই একটা কারণ হলো। আবার আপনি যেভাবে আছেন, আপনার লেখায় শ্রমিকদের, মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে আছেন, আপনার বইয়ের পৃষ্ঠায় লেখা হয়েছে। তো আপনি যে মতাদর্শের রাজনীতিটা করেন, এই রাজনীতির সাথে এই যে খুলনা যে মিলগুলো কারখানাগুলো বন্ধ হয়ে গেল, আপনারা কি করছেন, কিংবা আপনাদের অবদানটুকু কতটুকু? কেন বন্ধ হচ্ছে, খুলনা বন্ধ হয়ে গেল, আর চালু হচ্ছে না? হ্যাঁ, আসলে একটা জিনিস দেখেন যে খুলনায় মূলত পাটকল ছিল। আমাদের যশোর, খুলনা এই দুই জেলা মিলায় রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল ছিল ৯টা। নোয়াপাড়ায় ২টো, আর আমাদের খুলনায় ছিল ৭টা। আর বেসরকারি পাটকল তো ছিলই। হুম, তো স্বাধীনতা পরবর্তী সময়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়করণের একটা ঘোষণা দিয়েছিলেন, তখন তো জাতীয়করণ মানে সমাজতন্ত্র বলতে তখন জাতীয়করণটাকে বোঝানো হতো। হুম, এটা আমি মনে করি যে একটা রং কনসেপশন ছিল সেই সময়। বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত দেশে সবকিছু জাতীয়করণ করা, এটা খুবই ভুল সিদ্ধান্ত। কারণ যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতি হয় বিধ্বস্ত, অর্থনীতি বলতেই কিছু থাকে না। তখন আসলে ব্যক্তি পুঁজিকেই প্রাধান্য দেওয়াটা জরুরি, যেটা আমরা বিপ্লব পরবর্তী সোভিয়েত ইউনিয়নেও দেখেছি যে লেনিনের নেতৃত্বে বিপ্লব হয়েছে, কিন্তু উনি কিন্তু কিছু সময়ের জন্য ব্যক্তি পুঁজিকে উৎসাহিত করেছেন, যেটাকে নয়া ইকোনমিক পলিসি বলা হয়। তো উনি বলেছেন যে কিছু বছরের জন্য আমরা ব্যক্তি পুঁজিকে উৎসাহ দেব, তারপরে ধীরে ধীরে এগুলোকে জাতীয়করণ করব। বাংলাদেশে একসময় ৮১টা পাটকল ছিল রাষ্ট্রীয় খাতে, সেটা পরবর্তীতে এরশাদ সরকারের আমলে ৮১টা ছিল এবং ৮১টা থেকে কমতে শুরু করলো। ১৯৯২ সালে এসে রাষ্ট্রীয় পাটকলগুলো থেকে রাষ্ট্রের যে পুঁজি সেটা প্রত্যাহার করা শুরু হলো এবং ভর্তুকিও প্রত্যাহার শুরু হলো, এবং সেই প্রক্রিয়াতে ২০২০ সালে এসে রাষ্ট্রীয় সব পাটকল বন্ধই হয়ে গেল। এটা একটা অদ্ভুত বিষয় যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বাংলাদেশ হচ্ছে পাটের দেশ, সোনালী আঁশের দেশ, ল্যান্ড অফ গোল্ডেন ফাইবার, এই টাইপের একটা কথা। অথচ বাংলাদেশের রাষ্ট্রীয় খাতে একটা পাটকলও নাই। এটা কি করে সম্ভব এবং কেন এটা হলো? দেখেন, বাংলাদেশের রাষ্ট্রীয় পাটকলগুলো, এটার মূল প্রোডাক্ট ছিল হচ্ছে মূলত ছালা, বস্তা। বস্তা। আর 2টা পাটকল ছিল
একটা হচ্ছে চট্টগ্রামের গুল আহমেদ জুট মিল, আরেকটা আমাদের এই কাছেই নোয়াপাড়া রাজঘাটের কার্পেটিং জুট মিল। এই দুটো জুট মিলে সিবিসি তৈরি হতো, কার্পেট বেকিং ক্লথ, অর্থাৎ কার্পেটের নিচে যে অংশটা থাকে পেছনে, ওইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা পাট দিয়ে তৈরি হয়, পাটের তন্তু দিয়ে। এটা যেমন মিশরের কার্পেট খুব বিখ্যাত, মিশর সহ যে দেশগুলো কার্পেট তৈরি করে তাদের কাছে এই সিবিসির কিন্তু ব্যাপক চাহিদা আছে। এখন মজার ব্যাপার হলো যে বাংলাদেশে পাট তো অ্যাভেলেবল, আমাদের দেশে প্রচুর পাট হয়। আচ্ছা, তাহলে আমরা তো পাট দিয়ে অনেক কিছু করতে পারি। যেমন আমি যতটুকু আমার মনে পড়ে যে সরকারের যে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার আছে একটা, তাদের একটা পাট পণ্যের মেলা হয়েছিল। সেখানেই সম্ভবত অন্তত আমার যত মনে পড়ে 100-র উপরে বা প্রায় 150-র মতন প্রোডাক্টকে এক্সিবিট করা হচ্ছে, মানে ডিসপ্লে করা হচ্ছে, যেগুলো সবই পাট দিয়ে তৈরি। এমনকি পাটের পলিথিনও তৈরি হয়। আমি দেখেছি, আমি মেলায় গিয়েছিলাম। এখন একটা জিনিস দেখেন, এবার একটু অন্য প্রসঙ্গে এসে আবার এই প্রসঙ্গে আসি। গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল এবং আমাদের খুলনাতেও প্রতি বছর এই বৃষ্টি হলেই কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার মুখে পড়ে। এবার একটা জিনিস খেয়াল করেছেন কিনা, পানিটা নেমে যাওয়ার পরে রাস্তার দুই পাশে এত প্লাস্টিক আর পলিথিন আমি কিন্তু খেয়াল করেছি। তাহলে আমাদের এখনই এই অবস্থা, আর বছর দুয়েক পরে বা আর বছর 5 পরে আরো ভয়াবহ অবস্থা হবে। এখনই কিন্তু সরকারকে খুব কঠোর হতে হবে প্লাস্টিক পলিথিনের ব্যবহার। এর আগে যেমন তারা অনেক নিয়ন্ত্রণ করতে পেরেছিল, এবারও সম্ভব। কিন্তু আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় হঠাৎ করে একটা ঘোষণা দেওয়া হলো যে পলিথিন নিষিদ্ধ, কিন্তু ওইটার বিকল্প কি সেটা দেওয়া হলো না। এটা যেটা করা উচিত, আমি যেটা বলেছি যে ছালা বা বস্তা তৈরি, এটার পাশাপাশি এই যে পাটের যত বিকল্প পণ্য আছে আমাদের দেশে, খালিশপুরে, আমাদের এই খুলনার খালিশপুরের প্লাটিনাম বা ক্রিসেন্ট জুট মিলের ভেতরে গেলে দেখবেন যে প্রচুর জায়গা পড়ে আছে, একটা ছোটখাটো শহর ওর মধ্যে। ওখানেই কিন্তু আরো নতুন নতুন প্ল্যান্ট তৈরি করা যায়। ওই প্ল্যান্টে বসে এই আপনার পলিথিন তৈরি করা যায়, মানে পাটের পলিথিন, পাটের ব্যাগ তৈরি করা যায়, সিবিসি তৈরি করা যায়, পাটের অনেক অনেক কিছু তৈরি করা যায়। এতে করে কি হবে, একদিকে মিলগুলোতে প্রাণ ফিরে আসবে, নতুন শ্রমিকের কাজ হবে, পাট চাষিরা পাট বিক্রি করতে পারবেন, এবং প্লাস্টিক পলিথিনের বিকল্প আমরা পাবো। এখন তো এই কথা সত্য যে আমি তো আসলে বিকল্প পাই না বলে প্লাস্টিক ব্যবহার করি। আবার আমাদেরও দোষ আছে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এক সময় আপনি বাজারে গিয়ে যদি 1 কেজি আম কেনেন, আমটা কাগজের ঠোঙায় করে দিন, এখন ঠোঙা দেখা যায়, এখন সবই পলিথিন। আমাদের মানসিকতা খুব একটা ভালো নাই, এটাও বলতে হবে। কিন্তু আমরা যদি বিকল্পটা মানুষের হাতে তুলে দেই, তাহলে কিন্তু আমি মনে করি যে এই পরিবেশের যে বিপর্যয়, সেখান থেকেও আমরা অনেকটা রেহাই পাবো। আর আপনি যেটা বলেছিলেন 2020 সালে পাটকল বন্ধ হওয়ার পরে কিন্তু সেই সময়ে আমরা বড় আকারের কোনো আন্দোলন হঠাৎ করে দেখিনি। বিশেষ করে যারা ওখানকার সিবিএ বা নন সিবিএ নেতা ছিলেন, তাদের অনেকের কাছে আমরা শুনেছি, তারা কেউ বলেছেন যে তারা ইচ্ছা করেই আর আন্দোলনে যাননি, কারণ তাদের মনে হয়েছে আন্দোলনে গিয়ে লাভ নাই। কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ভাই আমরা তো শ্রমিক লীগ করতাম, তো আওয়ামী লীগ সরকার তো আমাদের নিষেধ করেছে আন্দোলনে যেতে। আবার কাউকে কাউকে নাকি ভয়ও দেখানো হয়েছে, এরকম আমরা বিভিন্ন ভাবে শুনেছি। এগুলো কোনোটারই তো আসলে ওইভাবে প্রমাণ পাওয়া যায় না। কেউ তো মানে টাকা খেলে বলবে না যে আমি টাকা খেয়েছি। আবার কেউ কাউকে যদি হুমকি দেওয়া হয়, তো তিনি একজন নেতা হয়েও তো বলবেন না যে আমার বাড়ি এসে হুমকি দিয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম প্রাথমিকভাবে কোনো আন্দোলনই করে ওঠেনি। তখনই কিন্তু পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার বেশ কয়েকটা বামপন্থী দল মিলাই একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, এবং সেই প্ল্যাটফর্মের ব্যানারেই কিন্তু একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। এবং সেই আন্দোলনের ভেতর দিয়ে আমরা কিন্তু খুলনায় অবরোধ, আমরা অবস্থান ধর্মঘট, ঘেরাও অনেক কিছু করেছি। এবং সেই আন্দোলন করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন, প্রায় 9-10 দিন জেলে ছিলেন। এবং সেই মামলা আপনি শুনলে অবাক হবেন, 2020 সালের অক্টোবর মাসে করা মামলা 2026 সালে এসে কিছুদিন আগে ওটা খারিজ হলো আর কি। এবং সেই আন্দোলনে অনেককেই ব্যাপক নির্যাতন করা হয়েছে। আমি নিজেও কিন্তু পুলিশের লাঠির বাড়িতে আমার এই বাম চোখটা ক্ষতিগ্রস্ত ছিল, রেটিনায় আঘাত লেগেছিল, আমি বেশ গুরুতর আহত হয়েছিলাম, আমাকে প্রায় 3 মাস চিকিৎসা নিতে হয়েছে। আমরা এই আন্দোলনগুলো করে একটা জিনিস করেছিলাম যে পাটকল শ্রমিকরা কিছু দাবি তারা আদায় করতে পেরেছিলেন। 5টা মিল বাদে বাকি সব মিলেই কিন্তু পাওনা টাকা পরিশোধ করা হয়েছে। কিছু মিল তো নতুন করে চালুর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বেসরকারি মালিকানা, সরকারি মালিকানায় না। এটা হচ্ছে আমাদের পাটকলের চিত্র। আর আমাদের ওভারঅল খুলনার যে শিল্প, এটা খুবই হতাশার চিত্র। ওটা নিয়ে আসলে এই বৈঠকে বলে শেষ করা যাবে না।
মোটামুটি আমরা আসলে শিল্পাঞ্চল সম্পর্কে জানলাম। আমাদের এখানে অনেকেই কথা বলতে এসেছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান অন ক্যামেরায়, আবার আমাদের প্রাইম টকে আসেন কথা বলতে। তো সকলের ভিতরে একটা উদ্বিগ্নর বিষয় আমরা দেখছি, উদ্বেগের বিষয় দেখেছি, সেটা হলো খুলনায় মাদকের একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে, মাদকাসক্ত বেড়ে গেছে, মাদকে আক্রান্ত এবং বেশ কিছু ঘটনা ঘটেছে খুলনায়, যেটার পিছনে পুরোপুরি মাদক দায়ী ছিল। হ্যাঁ, তো এই মাদকের কেন মাদকাসক্ত হচ্ছে এর একটা কারণে আমি দেখলাম যে এসেছে, সেটা হলো হতাশা, নিঃসঙ্গতা, ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যৎ। মানে কেউ একটা তখনই মাদকে আসক্ত হচ্ছে যখন তার সামনে কোনো পথ খোলা নেই। সে লেখাপড়া করেছেন, ডিগ্রি নিয়েছে, যা নেওয়া দরকার, আপনার কথা মতো পাশ করেছে, ডিগ্রি আছে, কিন্তু তার গন্তব্য নেই। সে ওই সার্টিফিকেট কি করবে, তার জন্য শিক্ষাটা বোঝা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সে নিঃসঙ্গতা দূর করার জন্য কিংবা সেই সাময়িক সময়টা একটু ভালো লাগার জন্য সে মাদকে আসক্ত হয়। আর মাদকটাও খুলনা শহরে খুব সহজলভ্য হয়ে গেছে, যার কারণে সহজলভ্য এবং চাইলেই হাতের নাগালে পাওয়া যাচ্ছে, যার কারণে বায়ার এবং সেলার দুটোটাই অ্যাভেলেবেল আছে, যার কারণে কিন্তু এখানে মাদকের রমরমা একটা বাণিজ্য চলছে এবং এটা অনেক দূর পর্যন্ত বলতে গেলে চোখের সামনেই ঘটতেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আমি দেখছি, ফ্যামিলিগত মাদকাসক্ত, বাবা মা সন্তান, ফ্যামিলিগত মাদকাসক্ত, মানে এবং তারা জড়িত হয়েছে, কারণ তার মাদকের চাহিদা পূরণের জন্য সে আবার মাদক ব্যবসায়ী হচ্ছে। প্রথম ছিল মাদক ইউজার, ব্যবহারকারী, মাদকাসক্ত, সেখান থেকে সে মাদক ব্যবসায়ী হয়ে যাচ্ছে, কারণ সে চিন্তা করতেছে মাদকের টাকা আনতে হবে তাকে। সেখান থেকে আবার দেখা গেছে যে বাবাটা আজকে মাদকাসক্ত, সে কিন্তু টিনেজ বয়সে মাদকাসক্ত হয়েছে, সে তার ফ্যামিলি করছে, তার মাদকের বিরুদ্ধে বলার নৈতিকতা নেই, কারণ সে নিজেই তো মাদকাসক্ত, সে তার বাচ্চাকে কিভাবে মাদক থেকে ফিরাবে। তাহলে দেখা গেছে যে সে একটা সেফ কমফোর্ট জোন করার জন্য তার ফ্যামিলি অন্য সবাইকে ইনভাইট করছে, আসো বাবা জামাতের সহিত মাদক খাই। ব্যাপারটা কিন্তু এমন ঘটছে। আমরা সর্বশেষ নির্জর একটা হত্যাকাণ্ড ঘটলো, এটা দেখেছেন যে তার বাবা মা দুজন মাদকাসক্ত এবং নিজের সন্তানকে কিন্তু মাদকাসক্ত হয়ে মেরে ফেলেছেন। কি নির্মমতা! এই সব কিছুর একটা পিছনে কর্মহীনতা, কর্ম নাই খুলনায়। মানে আমি যে লেখাপড়া করবো খুলনায় পড়াশোনা করে কিংবা অন্য শহর থেকে এসে খুলনায় যে আমি ইনকাম সোর্স তৈরি করবো এবং এখানে থেকে আমার ফ্যামিলিটাকে আমি সাপোর্ট দিব, সেইটা আমি পারছি না, যার কারণে এরা দেখতেছে আমি যোগ্য না, আসলে এই শহরের যোগ্য না, এই পৃথিবীর যোগ্য না, আমি একটা অযোগ্য মানুষ, বেঁচে থেকে কি লাভ, মরার সাহস তো আর সবাই নেই। তখন সেগুলো তিলে তিলে ঠিক আছে মাদকেই সুখ খুঁজি। তো এই কর্মহীন খুলনাকে কর্মময় করার জন্য আমরা কি কোনো উদ্যোগ নিতে পারি, কিংবা আপনার মাথায় এমন কোন চিন্তা আসছে কিনা কখনো যে এই কাজটা করলে এখানে কিছু কর্ম ক্ষেত্র তৈরি হতো? কারণ আমাদের খুলনায় কিন্তু এখনো অব্যবহৃত প্রচুর জমি পড়ে আছে। আপনি বললেন প্লাটিনাম জুট মিল, আমিও বেশ কিছু জুট মিলে যাওয়ার সুযোগ হয়েছিল, কারণ আমার মামা জুট মিলে জব করতেন, আমারও কর্মজীবন শুরু হয়েছিল জুট মিল থেকে, সুপার জুট মিল, ওখান থেকে। তো সেই হিসেবে একটা জুট মিলের ভিতরে কিন্তু আসলে এই জুট ট্রেড করে, জুটের প্রথম যে কাঁচামাল এনে যে সুতাটা তৈরি করে, তারপর এটা দিয়ে কিন্তু অনেক কুটির শিল্প গড়ে তোলা যেত, কিন্তু সেগুলো না করে আমরা এই ইয়াগুলো ধ্বংস করে ফেলছি, কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। এর জন্য আসলে কারণ তো হাজারো আসে, কিন্তু এই পরিত্রাণের উপায়টা কি? আপনার কাছে এই ধরনের কোনো ভাবনা কি কখনো এসেছে যে এখানে চিন্তা করলে এটা সম্ভব? হ্যাঁ, আসলে আপনি যেটা বলেছেন সেটা, আপনি অনেক বিষয় কিন্তু সুন্দর করে বলেছেন এবং মাদকের যে বিষয় সেটার মূলটাতেই কিন্তু আপনি হিট করলাম, কারণ আমি এটা দেখছি তো অনেকের সাথে কথা বলি, আমি এই কথা বলার কারণটা একটা যে মূল সমস্যাটা বের করে আনা, অবশ্যই যে আসলে কেন হচ্ছে। কারণ আমার একার না হয় মতের ভুল থাকতে পারে, চিন্তার চেতনা ভুল থাকতে পারে, 100 জনের চিন্তার তো আর ভুল হবে না। এখন সমস্যা হলো কি যে হতাশার যে কথাটা বলেছেন, আমি ওই প্রসঙ্গে একটু বলেই আমি আপনার এই কর্মসংস্থানের বিষয়টা বলি। হতাশার বিষয়টা তৈরি হচ্ছে কেন? এটা একটা জিনিস দেখেন, আমাদের ছোটবেলা, আপনি আমি আমরা তো মনে হয় প্রায় সমসাময়িক ছোটবেলা। জি জি, আমি 99 আপনি 95, তাহলে ধরেন ওই 90 দশকটা 4 বছরের গ্যাপ আছে আমাদের ভিতরে। ধরেন আমাদের ছোটবেলায় আমরা কিন্তু তখন ধরেন টেলিভিশন চ্যানেলের কথা যদি বলি, আমরা তো একটাই চ্যানেল পেয়েছি, বিটিভি, এবং বিটিভি তখন কিন্তু অসাধারণ একটা চ্যানেল ছিল, অস্বীকার করা যাবে না। তখন বিটিভির গানের অনুষ্ঠান, নাটকের অনুষ্ঠান, কুইজের অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠান, ইভেন কোচিং নামে একটা অনুষ্ঠান হতো শিক্ষার্থীদের জন্য, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু খুব মানসম্মত ছিল। আমার একটা অনুষ্ঠান মাটিও মানুষ একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে কৃষিতে উদ্বুদ্ধ হতো। অবশ্যই আমিও তো রেজাল্ট করিম স্যার আমার সাভার বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন,
ওই যে হ্যাঁ হ্যাঁ রেজা ভাই, হ্যাঁ রেজা সিদ্দিক হুম। খুলনাতেই ছিলেন এক সময়। হ্যাঁ হ্যাঁ তো এই অনুষ্ঠানগুলো আপনি দেখেন, এগুলোর ভেতর দিয়ে অসংখ্য মানুষ কিন্তু শিল্পী হিসেবে তৈরি হয়েছে। হুম এই যে আমি এখনকার যদি বলি, এখনকার বড় বড় যারা শিল্পী, তারা কিন্তু একসময় বিটিভিতে গান গেয়েছেন, অথবা বেতারে গান গেয়েছেন, হুম নতুন কুড়িতে গান গেয়েছেন, এইগুলোতে গান গেয়ে নাচ করে নাটক করেই তারা কিন্তু আজকে এই জায়গায় এসেছেন। হুম হুম এখন একটা জিনিস দেখেন, এখন তো বাংলাদেশে সেদিন দেখলাম সম্ভবত সব মিলাই 41টা চ্যানেল। হ্যাঁ 41টা 41টা। এখন 41টা কেন, 41টা বেশি হোক, 141টা চ্যানেল হোক, 41 হোক 41ই হোক, কিন্তু কয়েকটা বিষয় থাকবে। এক হচ্ছে চ্যানেলগুলোর মান থাকতে হবে। আচ্ছা, মান নাই এটা আমি বলবো না, আমি মানটা কোন দিক দিয়ে বলছি সেটা হলো, ধরেন নাটক হচ্ছে, হুম আমার পরিচিত কিছু মানুষ আছেন যারা নাটক করেন। হুম তো এরকম মাঝে মাঝে হয়তো টিভি শুট করে দেখছি যে তাদের কোনো নাটক একটা দেখাচ্ছে, আমি হয়তো ফোন করেছি যে তোর নাটক দেখাচ্ছে, বা ভাই আপনার নাটক দেখছি। উনি খুব বিস্মিত হয়ে বলছেন, কোন চ্যানেল, কোন নাটক? সে নিজেও জানে না কয়টা করছে। হ্যাঁ, মানে কোয়ালিটি শেষ, কোয়ান্টিটি শুরু। রাইট। কোয়ালিটির জায়গাটা না, এখন কোয়ান্টিটির জায়গাটা। এখন মানে কেন এটা কোয়ান্টিটি হচ্ছে, ধরেন একজন অভিনেতা বা অভিনেত্রী, ধরেন আমি এইখানে যেমন আজকে কথা বলছি, ধরেন এটা এই এরকম আলোচনা না হয়ে এটা একটা নাটক ধরেন। হুম 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 এখন আপনি আমাকে বলেছেন যে এখানে আমার রোলটা হচ্ছে একজন গাঁজাখোর তরুণের, হুম হুম। আমাকে গাঁজাখোরের আচরণটা দেখাতে হবে। আচ্ছা, আমি কিন্তু এইটা শেষ করেই আরেক জায়গায় যাবো, মনে করেন গল্লামারিতে আমার আরেকটা শুটিং স্পট আছে, হচ্ছে ওখানে আমি একজন নীতিবান পুলিশ অফিসার। হুম। এতক্ষণ কিন্তু আমি গাঁজাখোরের পাঠ করে গেলাম, ওখানে গিয়ে আমি নীতিবান পুলিশ অফিসার। আমাকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ক্যারেক্টার মানে মাল্টি ক্যারেক্টারে আমাকে প্লে করতে হচ্ছে। এখন এটা আসলে কতটুকু ফুটিয়ে তোলা সবার পক্ষে সম্ভব, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, ওই যে অভিনেতা বা অভিনেত্রী, তিনি কিন্তু বলছেন যে ইদানিং লক্ষ্য করবেন আমাদের দেশের অনেক শিল্পী তারা হতাশা ব্যক্ত করেন যে আসলে শিল্প চর্চা করে কোনো লাভ নেই, একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আর নাটক সিনেমায় কোথাও ডাকে না, তাদের আর যাকে বলা হয় যে ফিল্ড থাকে না, হুম যা করার এখনই করে নিতে হবে, একটা বয়সের পরে গিয়ে আর কিছু হয় না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে বাংলাদেশে শিল্প চর্চা পেশা হিসেবে নেওয়া এটা তো আসলে ছিল না, তাই না? আমাদের দেশে ধরেন আবুল হায়াত, উনি তো বিএসসি ইঞ্জিনিয়ার, উনি আমার বাবার পরের ব্যাচে বুয়েটে পড়তেন, আমার বাবার সাথে তার একটা পরিচয় ছিল। তা আমি কিন্তু জানি যে উনি প্রকৌশলী হিসেবে চাকরি করতেন। জামাল উদ্দিন হোসেন, উনি বুয়েটের ছাত্র ছিলেন, উনিও নাটক করতেন, উনিও চাকরি করতেন। এরকম বাংলাদেশে একমাত্র আমি হুমায়ুন ফরিদির কথা বলতে পারি, যে হুমায়ুন ফরিদি পেশাদার অভিনেতা, প্রফেশনাল প্রফেশনাল। বাকি সবাই কিন্তু নাটক করতেন তাদের মনের খোরাক মেটানোর জন্য। এখন আমি যদি ধরেন আমি জানি যে আমি সাঁতার জানি না, অথবা আমি জানি যে এই নদীতে প্রচুর কুমির, আমি যত ভালোই সাঁতারু হই, কুমির আছে, কিংবা এখানে আরো ভয়ঙ্কর কিছু আছে, পাক আছে, এটা আঞ্চলিক ভাষায়, যশোর খুলনার আঞ্চলিক ভাষায় সম্ভবত দহ বলে। হুম হুম তো এই যে এই এরকম একটা পরিস্থিতিতে আমি যদি ওই নদীতে নামি এবং ওই নদীতে আমাকে যদি কুমির এসে খেয়ে ফেলে, তো দায়টা কার? আমার। তো আমি যখন জানি যে বাংলাদেশে শিল্প চর্চা করে আসলে পেটের ভাত জোগানো কঠিন, তখন আমি ওইটাকে পেশা হিসেবে নিচ্ছি, একক পেশা হিসেবে নিচ্ছি। তারপরে আবার আমি বলছি এইখানে এসে কি হলো, এটা তো আমার দোষ। শিল্পের চর্চাটা হওয়ার দরকার মনের খোরাক মেটানোর জন্য এবং সামাজিক দায়বদ্ধতা মেটানোর জন্য। আমি কিন্তু একদম কথার শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি লেখালেখি করি কারণ সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে। আমার কাছে মনে হয়েছে আমার লেখার ভেতর থেকে পরিবর্তন আনার চেষ্টা, মানুষকে জানানোর চেষ্টা, সেটা যতক্ষণ না আমি করব ততক্ষণ তো হবে না। এখন ওই যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, যে আমরা যখন ধীরে ধীরে শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা এবং জীবন সবকিছুতেই অতিমাত্রায় প্রফেশনাল হয়ে যাচ্ছি এবং সেই সাথে কমার্শিয়াল হয়ে যাচ্ছি, তখন হতাশা আসাটা খুবই স্বাভাবিক। এখন কিন্তু আমি যে আমার কাছে মেইন টার্গেট হচ্ছে সকালবেলা বেরোতে হবে, আমার কর্পোরেট সেক্টর হোক, আমার যেখানেই হোক, আমার অফিস করতে হবে, অফিস শেষ করে বাসায় আসতে হবে, আমার বাচ্চা, তাকে অবশ্যই ভালো একটা জায়গায় পড়াতে হবে, আর মানে আমার বাচ্চাকে ফার্স্ট হতে হবে। সবাই মিলে যদি ফার্স্ট হয় তো সেকেন্ড কি হবে এটা আমি জানি না, কিন্তু আমার বাচ্চাকে ফার্স্ট হতে হবে। হ্যাঁ, আমার বউ, তার হচ্ছে সে আমার এই পাড়ায় আর যতগুলো বউ আছে
তাদের মধ্যে চলনে বলনে পোশাকে আশাকে তার সবচেয়ে সেরা হতে হবে। রাখতে হবে। একজন যদি সবচেয়ে দামি একটা আইফোন ব্যবহার করে, তোমার তার চেয়ে বেশি দামের আইফোন ব্যবহার করতে হবে। এইটা করতে গিয়ে না আমার কাছে মনে হয় যে হতাশাটা সর্বগ্রাসী একটা চেহারা নিয়েছে। এবং এই সর্বগ্রাসী চেহারা নেওয়ার জন্য আমি ধরেন খুব ভালো চাকরি করি, কিন্তু আমি ওই যে পদে পদে হতাশা, আমি আরেকজনকে দেখে হিংসা করি। ফলে আমার সামনে যখন প্রকৃতই হতাশ একজন তরুণ সে এসে হাজির হয়, ওর মাদকাসক্তি আমি ছাড়াবো কি? আমি চিন্তা করি যে ভাই আমারও তো জীবনে অনেক সমস্যা, দেখো আমি তো আসলে আমি সিইও হতে চেয়েছিলাম কিন্তু হতে পারলাম না, কি জানি কবে প্রমোশন পাবো। সর্বগ্রাসী হতাশার কারণে হতাশাটা গ্রাসরুটস লেভেল পর্যন্ত চলে গেছে। আমি মনে করি আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনটা খুব জরুরি, শিল্প সংস্কৃতির চর্চাটা জরুরি, আর যেটাই করেন না কেন সেটা পরিবারে চর্চা করানো জরুরি। পরিবার যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ আপনি কোনো কিছু ঠিক করতে পারবেন না। আর আরেকটা কথা বলে শেষ করি, খুলনা নিয়ে যে ভাবনাটার কথা বলছিলেন, আমাদের খুলনার কিন্তু দুইটা জিনিস ছিল গর্ব করার মতো। এক হচ্ছে পাট শিল্প, আর একটা হচ্ছে মাছের শিল্প। খুলনায় সি ফুড এটা ছিল হচ্ছে পাকিস্তান আমলে গর্বের বিষয়। চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের পরেই ছিল খুলনা সাতক্ষীরা বাগেরহাটের অবস্থান। এখন আমাদের এই চিংড়ি শিল্প বা এগুলো কিন্তু মানে খুব দুর্বল একটা অবস্থায় চলে গেছে বিভিন্ন কারণে। এখন আমরা যদি আমাদের এই অঞ্চলের পাটকল বন্ধ হয়ে যায়, আমাদের রাষ্ট্রায়ত্ত খাতের 15টা চিনিকলের মধ্যে 6টাই বন্ধ হয়ে যায়, আমাদের যদি চিংড়ি শিল্পগুলো দুর্বল হয়ে যায়, তাহলে আসলে করণীয় কি? করণীয় একটাই, সেটা হচ্ছে এই পুরনো শিল্পগুলোকে আধুনিকায়ন করা, নতুন শিল্পের জায়গা খুঁজে বের করা, এবং সেই সাথে আমাদের কৃষি ভিত্তিক শিল্পটা বাড়ানো। এটা যতক্ষণ না আমরা করতে পারবো, আর অবশ্যই আমাদের যে আইসিটির কথাটা বলা হচ্ছে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এইটাকে আমাদের আপগ্রেড করতে হবে এবং এইখান থেকে আমাদের নতুন নতুন কর্মসংস্থান বাড়ানোর একটা চেষ্টা করতে হবে। মূলত এই আর কি। আমরা দর্শক কথা বলছিলাম খুলনার কর্মহীনতা। আসলে এই কর্মহীনতা শুধুমাত্র যে খুলনায় তা না, এটা সমগ্র বাংলাদেশে এই কর্মহীনতা আছে। আমরা একসময় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বলতাম, কিন্তু সেই বাংলাদেশের চিত্রটা কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। ভাইয়ের সাথে কথা হচ্ছিল বিটিভির প্রসঙ্গ। আমরা বিটিভির সেই উদ্বোধনী সুরটা যদি কেউ শুনে নেবেন যে আসলে সেই জিনিসটা কেমন একটা হৃদয়ে দোলা দিত এই শুরুর সময়টা। এরপর সেখানে অনুষ্ঠানগুলো হতো কিন্তু সব জীবনময়, যে জীবনধর্মী। সেখানে কিছু নাটিকা আমরা দেখতাম, ভাই আপনার খেয়াল আছে কিনা, যে একজন উদ্যোক্তা শহর থেকে এসে গ্রামের মানুষকে কাজ শেখাচ্ছে, সেখান থেকে গ্রাম থেকে মানে কিভাবে একজন উদ্যোক্তা তৈরি হবে, সেই ধরনের প্রোগ্রামগুলো হতো। বর্তমানে কিন্তু স্যাটেলাইটের যুগে এসে অনেক চ্যানেল হয়েছে, রেজিস্ট্রিকৃত চ্যানেল মনে হয় 41টা, আরো পেন্ডিং পাইপলাইনে আরো আছে। এছাড়া তো এখন বেসরকারিভাবে ইউটিউব চ্যানেল হতে অনেক কিছু আছে, কিন্তু সেখানে কন্টেন্ট গুলো কি? আমরা কিন্তু অনুষ্ঠান খরা, কিন্তু শিল্পী খরায় নেই। আমরা আছি আমাদের মেন্টালিটি খরাতে, যে আমাদের মানসিকতা পর্যায়ে যাচ্ছে, আমাদের একটা ভাইরাল হতে হবে, ভিউ হতে হবে। আমরা যে একটা কন্টেন্ট তৈরি করবো যেটা কর্মমুখী শিক্ষার উপর নির্ভর করবে কিংবা উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে, সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের ভিতর নাই। অথচ আমরা কিন্তু সেই ভাবে ফুটিয়ে তুলতে পারতাম, যে নাটকের মাধ্যমে, কথার মাধ্যমে, গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে, যে একটা সন্তানকে তাকে কাজ করতে হবে। এখন কাজ করা কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের প্রথমে শেখানো হয় তোমাকে পাস করতে হবে, আর পাস করতে যে কিন্তু সে সবকিছু ছেড়ে দিয়ে একদম বই পুস্তকের ভিতরে ডুবে যায়। ভাইয়ের কথাই বলছিলাম যে তার কাছে কিন্তু মনে নেই, যে এই বিষয়টা বলতে হবে আসলে মনে নেই। তখন মনে ছিল, কারণ তখন পরীক্ষা পাস করতে হলো, পরীক্ষার পাশের প্রয়োজনে শিখেছিল। শেখার পরে তারা সেই পাস তো সব শেষ, এই ব্যাপারটা ঘটছে সেরকম। তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবারের ভিতরে অসুস্থ যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে, প্রতিযোগিতা তৈরি হয়েছে, অমুক করছে আমি কেন করব না, আমাকে ফার্স্ট হতে হবে, আমার ছেলেকে ফার্স্ট হতে হবে, এই প্রতিযোগিতা নেমে তারা কিন্তু সারাক্ষণ বইয়ের ভিতরে ডুবে থাকতেছে, পড়তেছে, কিন্তু সমাজ এবং আমাদের পারিপার্শ্বিক জীবনে যে আমাকে কর্ম করে খেতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হলে যে আমাকে কাজ করতে হবে, সেটা আমরা ভুলে যাচ্ছি। সেই সময় দেখা যায় যে যখন আমরা সার্টিফিকেট পাচ্ছি, তখন আমি আসলে কি পাইলাম, এটা পাইছি ঠিক আছে, সুন্দর করে একটা গাউন পরলাম, সার্টিফিকেট হাতে নিয়ে এসেই তখন চিন্তার সাগরে সে ডুবে যায় যে এটা দিয়ে আমি করবোটা কি। কারণ কি করবো সেই চিন্তাটা আগে সে করেনি। সে তার কাছে একটাই মিশন ছিল, পরীক্ষায় পাশ করা। পাশ করা সে করা তো হয়ে গেছে, পাশ তো সব শেষ। এখন তার হতাশা আছে, এই হতাশা থেকে কিন্তু আশেপাশে অনেকেই থাকে সুসময়ের বন্ধু, যারা তাকে এসে বুদ্ধি দেয়,
যে একটু মাদক সেবন করো, মাদক সেবন করে তোমার হতাশাটা দূরে যাবে এবং বুদ্ধি খুলবে। আরো বিদগুলি আপনার মাদকাসক্তের সাথে মিশেন, তার যুক্তি শুনে আপনার কাছে মনে হবে যে আপনি এখন মাদক খাওয়া শুরু করেন, আপনার কাছে ভালো লাগে। এই জীবন ছাড়া আর কোনো জীবন নেই। কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, এবং লাস্ট আমি কক্সবাজার ছিলাম, সেখানে আমি দেখেছি অনেক মাদকাসক্ত, তারা মাদকটা নিশ্চয়ই চিল করার জন্য, জীবনকে অন্য উচ্চতায় নেওয়ার জন্য। তো এটাকে যখন কেউ চিল করার বিষয়বস্তু বানায় ফেলে তখন মাদকাসক্ত হবেই। শুধু তাই না, ব্যাপারটা হয় একজন মাদকাসক্ত হয়ে গেলে সে আরো 10 জন মাদকাসক্ত তৈরি করে, কারণ একটা কমিউনিটি ডেভেলপ না করতে পারলে তারা তো ওইটা খেয়ে শান্তি পাবে না। তখন কিন্তু ওই মাদকাসক্ত একসময় মাদক ব্যবসায়ী হয়ে যায়। তো তার কাছে যখন ক্লায়েন্ট থাকে এবং ইয়া থাকে, তারা কিন্তু মাদকাসক্ত হয়ে যায়। এবং এই মাদকাসক্ত হওয়ার পরে এই সমাজে কিন্তু হত্যা, রাহাজানি, খুন, কি ক্রাইম নাই হচ্ছে না, কারণ তারা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তখন তারা যে কোনো অকারেন্স করতে পারে। আমরা শেষ পর্যায়ে চলে আসবো। আমরা এখন ভাইয়ের কাছে আবার যাব। ভাই, আসলে আমাদের অনেক কথা হলো, বিষয়গুলো নিয়ে আসলে গুরুত্বপূর্ণ, আশা করি দর্শক ব্যাপারগুলো বুঝবেন এবং যাদের উদ্দেশ্যে বলছি কেউ যদি উপকৃত হয় এখান থেকে হবেন। সর্বশেষ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। না, ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলে। আমি নিজেও কিন্তু এমন কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম যেগুলো হয়তো আমিও এইভাবে ভাবিনি, কথা বলতে বলতেই মাথায় চলে আসছে। আমি একটাই অনুরোধ করব, যারা দেখছেন শুনছেন, নিশ্চয়ই তারা সমাজ সচেতন বলেই এই আলোচনাটা সময় নিয়ে শুনলেন, রাইট। অন্য কোনো কিছু না দেখে, ফেসবুক না চালিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান না দেখে। তো আমি একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমরা একটা কথা আমি প্রায় বলি যে আমি পৃথিবীতে একজন মানুষকে খুবই ভালোভাবে চিনি, সে মানুষটা আমি নিজে। রাইট। আপনিও কিন্তু আপনাকেই সবচেয়ে ভালো চেনেন। আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, যার কথাই বলেন, আপনি এইখানে বসে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, মনের মধ্যে আপনার উল্টো চিন্তা ঘুরছে। দুটো ক্যারেক্টার। এইটা কিন্তু আপনি ছাড়া কেউ জানে না। রাইট। তো আমি যদি মনে করি যে আমি আমাকে খুব ভালোভাবে চিনি, তাহলে আমি মনে করি যে আমাকে চেনার ওই জায়গাটাকে আমি একটু ইতিবাচক ভাবে কাজে লাগাই। এবং যদি ইতিবাচক ভাবে কাজে লাগাতে পারি, এটা ওগুলো বাদ দিচ্ছি যে দেশের ভালো হবে, সমাজের ভালো হবে, ওগুলো বাদ। আমি নিজেকে ভালোভাবে গড়তে পারলে নিজেরই ভালো হবে এবং দিনের শেষে আমি নিজের কাছে ভালো থাকবো। এটাই আমরা সবাই চেষ্টা করব, এই প্রত্যাশা থাকবে আমার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা সাথে ছিলেন। আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত দিবেন এই অনুষ্ঠানের ব্যাপারে যদি কোনো কিছু থাকে। আর আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আমাদেরকে কমেন্টস করুন কিংবা ইনবক্সে যোগাযোগ করলে আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে নিয়ে আসবো আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রশ্নের গভীরে, চিন্তার নতুন আলোকে, যেখানে উঠে আসে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মুখোমুখি হন বিশিষ্ট ব্যক্তিত্বরা, এটি প্রাইম টক, MBTV বাংলার বিশেষ আয়োজন। গভীর আলোচনা, গুরুত্বপূর্ণ মতামত এবং সত্যের অনুসন্ধানে প্রাইম টক, কথার গভীরে, সত্যের সন্ধানে। প্রেজেন্টেড বাই MBTV বাংলা, সত্যের সাথে সারাক্ষণ।